একসাথে মানে একই পেজে করে রেখেছি। আমি দেখাচ্ছি স্যার ওটা। এটা হচ্ছে আমার এতে। হ্যাঁ, আপনার তো কাজ খুব সুন্দর হয়েছে, সবকিছু একসাথে করেছেন, অনেক সুন্দর। জি জি স্যার। পারফেক্ট। আপনার ওই যে উপরের যে মেনুটা বানিয়েছেন, ওই মেনুটাতে কি মাউস নিয়ে গেলে কালার চেঞ্জ হয়? হ্যাঁ, জি 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 জি। ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আমরা আজকে আরো নতুন নতুন বিষয় দেখবো। জি স্যার। দেখবো, আপনার স্ক্রিন শেয়ারটা অফ করেন, স্যার সমস্যা। আবার আমি এখানে এই যে অ্যাব্রিভিয়েশন দিয়েছি এই যে। ও, ভেরি গুড, ভেরি গুড। মানে সবগুলা নিজে নিজে যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো শিখতে পারবেন। এটা হচ্ছে আপনাদের জি স্যার। প্র্যাকটিসের উপর পুরোপুরি নির্ভর করবে। জি আপনি যদি স্যার। প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি কিছু শিখতে পারবেন। আর এটাই না যে আমার উপর শুধু নির্ভর করে বসে থাকবেন, আপনি নিজে নিজে অনেক কিছু শিখে ফেলবেন, সমস্যা নাই তো। জি স্যার। ঠিক আছে না? আপনি যা পারবেন নিজে নিজে শিখবেন, অনেক কিছু শিখবেন। ওকে, সমস্যা নাই। তাহলে আমরা এখন আজকে লেকচারটা শুরু করি। আচ্ছা। আর আপনাদের উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে, মাত্র 8 জন। বাকিরা কি সব ঘুমোচ্ছে নাকি? হ্যাঁ স্যার, শুরু করতে পারেন। হ্যাঁ, আমি শুরু করে দেবো এখনই। কিন্তু আপনাদের সবাই এভাবে এরকম করছে কেন? আসছে না, ঘটনা কি? 20 জন আমরা ছিলাম, কমে গেল। স্যার তাদের কন্ট্যাক্ট নাম্বার একটু কন্ট্যাক্ট করলে ভালো হতো। দেখি কর্তৃপক্ষকে কল দিতে বলি ওদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নুরুল আমিন, আপনি আজকে আসছেন না? জি, আমি সকালে ঢাকাতে আসছি তো এইখানে। ভেরি, ইনশাআল্লাহ আজ থেকে আর কোনো সমস্যা নাই। সেটাই চাচ্ছি যেন সমস্যা না থাকে। তো আসেন, আমরা অলরেডি অনেক কিছু পড়ে ফেলেছিলাম গত 2 দিনে, 3 দিনে অনেক কিছু দেখে ফেলেছি। আমি নেট প্রবলেমের কারণে এগুলা ক্লাসগুলো দেখতে পারিনি। আমি এখানে সমস্যা হবে না আপনার। হুম, ইনশাআল্লাহ। আমরা শুরু করলাম, আপনারা ওকে। দেখেন। তো আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, এখানে আমি একটা ফাইল নিয়েছি। এই ফাইলটার নাম দিয়েছি আমি class4.html, মানে আজকে 4 নম্বর ক্লাস আমাদের, তাই। তো আমরা আজকে প্রথমে কয়েকটা টপিক দেখাবো, যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সবসময় কাজে লাগবে। এটা ওপেন ইন ব্রাউজার করলে আমরা দেখবো যে এখানে ব্রাউজারে এমন হয়ে ওপেন হয়ে আছে, কোনো কিছু নাই, কারণ আমরা এখানে তো কোনো ফাইলের ভিতর কিছু লিখিনি।
আমরা ফাইল একটা নিয়ে HTML এর ট্যাগটা লিখলাম, লেখার পর আমি এখানে একটা টাইটেল দিয়ে দিলাম যে এটা আমাদের ক্লাস 04 ব্যাচ KHAG 101 দিলাম। তো এখানে যদি আমরা রিলোড দিই দেখবো যে এখানে এই যে টাইটেলে চলে আসছে। তো আমাদের মূল বিষয়টা না, আমাদের মূল বিষয়টা হচ্ছে আজকে আমরা দেখাবো আপনাদেরকে ক্লাস আর আইডি। ক্লাস কি আর আইডি কি এই জিনিসটা দেখাবো। ক্লাস এবং আইডি আপনাদেরকে গতদিন আমি একটু হালকা টাচ দিয়েছিলাম যে ক্লাস আর আইডিটার ব্যাপারে। আইডিটা আমি দেখিয়েছিলাম যে আইডি দিয়ে আমরা একটা কোনো একটা এলিমেন্টকে ধরতে পারি। হ্যাঁ, যেমন গতদিন আমরা একটু ডিভও দেখিয়েছিলাম আপনাদের, যে ফর এক্সাম্পল ধরেন আমি এখানে একটা ডিভ নিলাম, DIV ডিভ, এটা ডিভ নিলাম। ডিভ নিয়ে আমি এই ডিভটার একটা আইডি দিলাম, আইডি দিলাম, মনে করেন এটার নাম দিলাম আমি যে D1, ঠিক আছে, এটার আইডি হলো D1। এখন এই যে D1 আইডিটা দিলাম, আমি চাইলে এই D1 আইডিটাকে ধরে আমি এটার জন্য CSS ব্যবহার করতে পারি। CSSটা কি? CSSটা হলো তার স্টাইলগুলা। যেমন মনে করেন এখানে আমি কি করলাম যে আমি এখানে একটা স্টাইল ট্যাগ লিখলাম, স্টাইল ট্যাগ লিখে আমি এই স্টাইল ট্যাগের মাঝে এই যে D1 নামে যে আইডিটা দিয়েছি, এই D1 আইডিটাকে আমি Ctrl+C দিয়ে চাপ দিয়ে এখানে আমি আইডি লেখার নিয়ম হচ্ছে হ্যাশ দিয়ে তার নাম। তাহলে এখন দেখেন হ্যাশ দিয়ে তার নাম, আমরা চাইলে এখানে তার ওয়াইড অ্যাড করতে পারবো 100 পিক্সেল, হাইট অ্যাড করতে পারবো, হাইট মনে করেন 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার বললাম আমি ইয়েলো। তাহলে খেয়াল করেন এই যে এই আইডি দিয়ে একটা ডিভ নিয়েছি, এই ডিভটার জন্য আমি এখানে CSS অ্যাড করে ফেললাম। তার ফলে আমি কি করব, এখানে একটা দেখতে পারবো একটা আইডি, ওই যে আমার যেটা নিলাম ডিভটা, সেই ডিভের কালার পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, বলেন। তো এখানে আমরা সেমিকোলন কখন ব্যবহার করব আর কমা কখন ব্যবহার করব? আমরা বুঝতেছি না আসলে। CSS এ সব সময় সেমিকোলনই ব্যবহার করব, CSS এর ক্ষেত্রে সব সময় সেমিকোলন ব্যবহার করব। কমা তো আমি কোথাও কমা ব্যবহার করিনি এখন পর্যন্ত। কোলন একটা বিষয় স্যার। হ্যাঁ, হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আমরা কি ওয়েবসাইটে যতগুলো মনে করেন সেকশন ভাগ থাকে সব প্রতিটা সেকশন কি ডিপ নিয়ে করতে হয় নাকি? ডিপ নিয়ে করতে হয়। তো আমাদের যেটা ওই স্ক্রল আসে মানে নিউজ পেপারের জন্য এটাও কি ডিপে নাকি? কি 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 আসে? ওই স্ক্রলিং যেটা যায় মানে নিউজ ওয়েবসাইটের ভিতরে উপরে শিরোনাম। ও ওইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও একটা ডিপের মধ্যে। আমি এগুলো দেখাবো ধীরে ধীরে আপনাদের ওখানে নিয়ে যাব। তো এখন আমি যেটা শেখাচ্ছি সেটা নাম হচ্ছে আইডি, যে আইডি দিয়ে কিভাবে আমরা কল করতে পারি সেটা একটা দেখালাম। হ্যাঁ, এটা হচ্ছে আইডি। তো ঠিক তেমনি আমরা কিন্তু চাইলে কোনো একটা এলিমেন্ট, এগুলো তো প্রতিটা একটা এক একটা এলিমেন্ট কিন্তু, হ্যাঁ, যেমন ডিভ একটা এলিমেন্ট, তারপর মনে করেন যে টেবিল একটা এলিমেন্ট, প্রত্যেকটা জিনিসগুলোকে কিন্তু এটা HTML এর ভাষায় এলিমেন্ট বলা হয়। তা আমি আরেকটা ডিভ নিচ্ছি, কিন্তু যে ডিভটা নিচ্ছি সেই ডিভের জন্য আমি কি দিচ্ছি বলছি যে এখানে একটা আমি ক্লাস দিলাম, ক্লাস, এই ক্লাসটা আমি দিলাম, মানে আইডি আর ক্লাস এই দুইটা জিনিস বোঝাচ্ছি। দেখেন এখানে আমি একটা ক্লাস দিলাম, ক্লাস দিয়ে আমি এটার নাম বললাম যে এটা D2, এটার ক্লাসটা হলো D2। তাহলে এখন D2 নামে যেটা ক্লাস দিলাম, আমি চাইলেই এই ক্লাসটার জন্য আমি CSS অ্যাড করতে পারি। তো যখন আইডি ব্যবহার করব তখন হ্যাশ, আর ক্লাস ব্যবহার করলে ডট। এটা কিন্তু মাথায় ঢুকিয়ে ফেলেন যে ক্লাস যখন ব্যবহার করব, ক্লাস এই যে একটা ক্লাস, তখন ক্লাসটার জন্য আমরা দিব ডট, এই যে ডট চিহ্ন দিয়ে তার নাম। আর যদি আমরা আইডি ব্যবহার করি তাহলে হ্যাশ চিহ্ন দিয়ে তার নাম। ঠিক আছে, এটা হলো পার্থক্য। তখন আমি কি করলাম, আমি নিচে আর একটা ডিভ নিলাম, এই ডিভের জন্য সেম ভাবে একই রকম ওয়াইড আর হাইট দিয়ে দিলাম, শুধুমাত্র তার কালারটা আমরা রেড দিলাম। তাহলে এখন আমি রিলোড যদি দিই, দেখেন এখানে একটা রেড কালারের ডিভ চলে আসছে, নিচে রেড কালারের ডিভ চলে আসছে। আচ্ছা, একটা কাজ করি, যে জিনিসগুলোর আমরা ওয়াইডটাকে 100% করি, তাহলে পরে একটু বড় হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে। 100% করি, 100% মানে ফুল স্ক্রিন, এটা তো জানেন। দেখেন এখানে
ফুল স্ক্রিন হয়ে গেছে, দুইটা ডিভ। তো আমরা যে দুইটা ডিভ নিলাম, এই দুইটা ডিভের মাঝে যদি আমরা একটা গ্যাপ রাখতে চাই তাহলে একটা আমরা ব্রেক দিব। তাহলে দেখো দুইটা ডিভের মাঝে একটা গ্যাপ আছে। তো আমরা একটা কেন এটা কি করছি যে আমরা ক্লাসের নামটা আমরা একাধিক ডিভের সেম ক্লাস নাম দিতে পারি আমরা, হ্যাঁ, কিন্তু আইডি একাধিক ডিভের সেম দিতে পারি না। এটাই হচ্ছে এখন বোঝানোর বিষয়। লাইক আমরা এখন আরেকটা 3 নাম্বার ডিভ নিলাম, ধরেন এখানে আরেকটা 3 নাম্বার ডিভ নিলাম ডিভ, এবং এই ডিভকেও আমরা কি করলাম, এর ক্লাসটা আমরা এই যে D2 যে নিয়েছিলাম না, এই D2ই দিয়ে দিলাম এটার ক্লাস। কোনো প্রবলেম হবে না, অটোমেটিক্যালি আমার এই একবার সিএসএস লিখেছি সেই সিএসএসটা আমরা আরেকটা ডিভের জন্য ব্যবহার করতে পারবো কোনো প্রবলেম ছাড়াই। দেখেন কোনো প্রবলেম ছাড়াই আরেকটা ডিভের জন্য। তো এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে দিই, বিয়ার ট্যাগ যদি দিই তাহলে দেখতে পাবো যে এটা একটা আলাদা ভাবে চলে আসছে। খেয়াল করেন, দেখেন। তো এর ফলে কি দাঁড়াচ্ছে যে ধরেন আমি এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি একটা কাজ করি যে এই ডিভটা, নিচের ডিভটাকে, ডিভ যেটা সবার লাস্টে নিয়েছি সেটাকে আমি সবার ফার্স্টে দিয়ে দিই। দুইটা লাল রঙের ডিভ দেখতে পারবো। এখানে আমি একটু করে কথাও লিখে দিই, হ্যাঁ, আমি লিখছি div with plus d2, হ্যাঁ। আবার আমি এই যে এখানে হচ্ছে div with class d2, এটা হচ্ছে div with class id d1, হ্যাঁ, id d1, ঠিক আছে। এখন যদি আমরা যাই, দেখেন খেয়াল করেন আমরা দুইটা ডিভের সেম ক্লাস ব্যবহার করেছি। কোনটাতে? এই যে এটার মধ্যে আর এই যে এটার মধ্যে সেম ক্লাস। এখন আমরা শুধুমাত্র এখানে যদি পরিবর্তন করি দেখবো আমরা এই 1 নাম্বারটা আর 3 নাম্বারটা এই দুইটাতেই অটোমেটিক্যালি পরিবর্তন হবে, পরিবর্তন হচ্ছে। সো ক্লাস ব্যবহারের সুবিধাটা হচ্ছে এটাই যে একটা ক্লাস ক্রিয়েট করে ওই সেম ক্লাসটা আমরা বিভিন্ন জনের মাঝে ব্যবহার করতে পারবো। এটা হলো বড় সুবিধা ক্লাসের। আর আইডি হচ্ছে ইউনিক, মানে একজনের আইডি একটাই হবে, ওইটা অন্য জনের আইডি হতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে কথা। জিনিসটা আপনারা ধরতে পেরেছেন যেটা বোঝাতে চাইলাম? ক্লাস আর আইডি কি? জি স্যার। পারফেক্ট। যদি ধরতে পেরে থাকেন তাহলে তো আমরা এখন দ্রুত বেগে আগাতে পারবো। তো তাহলে দাঁড়ালো এটা কি যে আমরা চাইলে একটা ক্লাস নিতে পারি এবং ক্লাস নিয়ে তার আইডি ব্যবহার করতে পারি এবং তার ডিভের বিভিন্ন ধরনের ডিভগুলোর আইডি এবং ক্লাস ব্যবহার করতে পারছি কোনো সমস্যা ছাড়াই। এবার একটা কথা আমি বলি যে আমরা গত ক্লাসে যে কাজটা করলাম, একটা গতদিন একটা ক্লাস করলাম, কাজ করলাম না গত ক্লাসে, সেটা কার কার মনে আছে? এই যে আমি এটা বের করি প্রজেক্টটা, সেটা হচ্ছে যে ক্লাস 3-2 এ এটা আমরা একটা কাজ করেছিলাম। সে কাজটা ছিল কি এমন যে আমরা এখানে আপনাদের একটা এরকম একটা মেনু বানিয়ে দেখাইছিলাম, ঠিক আছে না? এই যে একটা মেনু। তো এখন আমি যদি মনে করি যে মেনুটা এখানে বানিয়েছিলাম, এই মেনুটা যে পেজে ছিল এই পেজটাতেই আমরা একটা কাজ করব। সেটা হচ্ছে যে এখানে আমরা এই নিচে আজকে যেটা কাজ করলাম, এখন যে কাজটা করলাম, এক্সাক্ট যে কাজটা করলাম, এই কাজটা এটাকে আমি কপি করব এখান থেকে, যে কাজটা আজকে করলাম। মানে একটা জিনিস দেখাবো আপনাদের মজার, সেটার জন্য এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম এই এটার মাঝে। তবে আরেকটা জিনিস লাগবে কি, সিএসএস গুলো লাগবে। সিএসএস এর স্টাইল গুলো আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আমরা এটাকে মিনিমাইজ করলাম, করে এই স্টাইল গুলোকে আমি জাস্ট এটার নিচে অ্যাড করে দিলাম। কোনো ঝামেলা ছাড়া এখানে দেখবো আমরা ওইটার মতো যে ডিপ গুলো চলে আসছে। হ্যাঁ, কিন্তু এটা কেন আনলাম বা কি কারণে এটা আমি এখনই বোঝাচ্ছি আপনাদেরকে। যে আমরা বিভিন্ন ওয়েবসাইট একটা জিনিস দেখি যে একটা বাটনে ক্লিক করলে একটা নির্দিষ্ট সেকশনে চলে যায়। যে ধরেন আমি এখানে ধরেন যদি আরেকটু আপনাদেরকে ভালো মতো বোঝাই, তাহলে ধরেন এমন হচ্ছে যে
ধরেন কথার কথা যে ডি যেটা D2 এটা ক্লাস যেটার এখন আমি একটা কাজ করে ফেলি, এখানে একটু পরিবর্তন করে এটার একটা আইডিও দিয়ে ফেলি। হ্যাঁ, ক্লাস আর আইডি দুইটাই রাখা যাবে কোনো প্রবলেম ছাড়াই, শুধু সিএসএস গুলা ক্লাস দিয়ে দিব আর আইডিটা আমরা নিজের মতো করে ব্যবহার করব। ধরেন এখানে D1 দিয়েছিলাম, এটার আইডি আমি ধরেন দিলাম D2। হ্যাঁ, আর আরেকটা যে আমাদের লাস্টে ডিপ ছিল 3 নাম্বার ডিপটা, এটাকে আমরা এটা আইডি বললাম D3। ঠিক আছে, D3 দিলাম। আর আরেকটা কাজ করব কি যে এখানে এটার হাইটটা আমরা সবার বাড়িয়ে দেবো। হ্যাঁ, 400 করে দেবো, 400। এটাকে 400 করব কারণ এটা একটু বড় হলে স্ক্রলিংটা করবে, দেখতে পারবেন, ভালো লাগবে। দেখেন এই তাহলে এখন স্ক্রল করছে। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা যখন মনে করেন যে এটা একটাকে অ্যাবাউট সেকশন বানাচ্ছি, একটাকে ব্লগ সেকশন বানাচ্ছি আর একটাকে নিউজ সেকশন বানাচ্ছি। তো আমি এখানে একটা কাজ করব যে এখানে আমরা এই প্রথমটার ক্ষেত্রে আমরা এখানে বলছি যে একটা H1 একটা ট্যাগ নিয়ে নিচ্ছি, একটু বড় করে লিখবো, তাই এর জন্য আমরা এটা বলছি অ্যাবাউট আস। দেখেন রিলোড দিলে এই যে অ্যাবাউট আস লেখা দেখাচ্ছে। ঠিক আছে, অ্যাবাউট আস লেখা আছে এটার মধ্যে। ওকে, আর আমরা এখানে বলছি যে দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটাতে আমরা বলবো যে এটা ব্লগ। হ্যাঁ, এখানে আমরা বলে দেবো যে এটা হচ্ছে আমাদের ব্লগ সেকশন। ঠিক একইভাবে যেটা তৃতীয় নাম্বার আছে সেটার ক্ষেত্রে আমরা এখানে বলবো যে এটা আমাদের নিউজ সেকশন। ঠিক আছে, নিউজ সেকশন। আর আমরা যেহেতু এখন আপনাদেরকে শেখাচ্ছি যে ক্লাস কি আর আইডি কি, তো দেখেন H1 নামে যে ট্যাগটা আছে আমরা চাইলে এই H1 ট্যাগটার জন্য আমরা একবারই এখানে সিএসএস অ্যাড করে ফেলতে পারি। লাইক এখানে H1 লিখে আমরা যত জায়গায় H1 আছে সবার জন্য আমরা বলবো টেক্সট অ্যালাইনটা সেন্টার। তাহলে আমাদের যত জায়গায় H1 ট্যাগটা থাকবে সবার টেক্সট গুলো কোথায় হবে, সেন্টারে চলে যাবে। সেন্টারে চলে গেছে, একবার মাত্র লিখলাম তাতে চলে গেল। এখন আমরা যদি চাই টেক্সটের কালার পরিবর্তন করে, ধরেন কালারটা আমরা করে দিতে যাচ্ছি সবার জন্য হোয়াইট, তাহলে আমরা দেখবো যে সবার জন্য কালার হোয়াইট হয়ে যাবে টেক্সটের। ঠিক আছে, এই যে বুঝতে পেরেছেন সবাই যে আমরা কি করলাম। এখানে H1 যে ট্যাগটা নিলাম, এই যে H1 এর জন্য আমরা এখানে সিএসএস অ্যাড করলাম, যেটা অ্যালাইনমেন্ট সেন্টার হবে, টেক্সটটা হবে কি মানে কালার হবে হোয়াইট, এটা করলাম। তো এবার আমরা করবো কি যে এখানে যখন ক্লিক করব তখন অ্যাবাউট আছে ক্লিক করলে এই সেকশনটাতে আসবে, এটাতে যেহেতু অলরেডি আছে এটাতে দেখানোর কিছু নাই। ব্লগে ক্লিক করলে এই সেকশনটা সবার প্রথমে চলে আসবে, তারপর নিউজে ক্লিক করলে এই সেকশনটা সবার আগে চলে আসবে। ঠিক আছে, তো এটার জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে হ্যাশ দিয়ে ওই জায়গার আইডিটা দিতে হয়। যেমন অ্যাবাউট আসের জন্য আমরা যদি দিতে চাই তাহলে আমাদের অ্যাবাউট আসের সেকশনের আইডি হচ্ছে D2, তাহলে এখানে দিতে হবে D2। তারপর D3 হচ্ছে আমাদের নিউজের জন্য, তাহলে যে নিউজের জন্য D3 এখানে দিতে হবে। আর হচ্ছে ব্লগের জন্য D1, তাহলে আমাদের ব্লগের জন্য D1 এখানে দিতে হবে হ্যাশ দিয়ে D1 আইডিটা। যে আইডিতে আপনি যেতে চান সেই আইডিটা আপনাকে এভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার ফলে সেভ করলে আপনি এখন যদি রিলোড দেন, আপনি এখানে যদি যে ক্লিক করেন যে ব্লগে নিয়ে চলে গেল। এখন যদি আপনি এখানে ক্লিক করেন নিউজের সেকশনে নিয়ে চলে গেল। হ্যাঁ, আপনি যেটাতে ক্লিক করবেন অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট সেকশনে নিয়ে চলে গেল, মানে সেটা সবার ফার্স্ট সেকশনটা চলে আসছে। আর যদি ব্লগে ক্লিক করেন ব্লগটা সবার সাথে চলে আসছে। আপনারা কি জিনিসটা ধরতে পেরেছেন সবাই? জি স্যার। যে আমরা কিভাবে একটা নির্দিষ্ট সেকশনে যেতে পারি। হ্যালো, স্যার আরেকবার একটু আলোচনা করলে ভালো হতো। কোন জায়গাটা বোঝেননি বলেন। স্যার এই যে ক্লাস এবং আইডি মানে মানে আমরা কোনটার জন্য কিভাবে ইউজ করতেছি এবং ঝামেলা মনে হচ্ছে স্যার। ওকে, আমরা আবার আগেরটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, এই যে এখানে আমি এটা দেখাচ্ছিলাম, খেয়াল করেন ক্লাস আর আইডি কি।
আমরা বললাম যে ক্লাস সেম ক্লাস একাধিক জনের হতে পারে, হ্যাঁ, কিন্তু আইডি সবার ইউনিক হবে। মানে আইডি যার জন্য আমি ব্যবহার করব তার একটা আইডি, একজনের জন্য একটাই আইডি। ঠিক আছে? তো এটাই আমি বোঝাচ্ছিলাম এতক্ষণ আপনাদের। যে খেয়াল করেন আমরা কি করলাম, আমরা একটা ডিভ নিলাম, ডিভ নিয়ে তার ক্লাসের নাম দিলাম D2, আবার আমি আরেকটা ডিভ নিলাম, তার আইডি দিলাম D1, আবার আরেকটা ডিভ নিলাম, তার ক্লাস দিলাম D2। তাহলে আমার D2 কয়জনের আইডি না ক্লাস? 2 জনের। উত্তম কুমার দেখেন, তো আমরা এই ক্লাসের নাম যখন লিখি তখন ক্লাসের জন্য সিএসএস ব্যবহার করতে হয় ডট চিহ্ন দিয়ে। তো ডট চিহ্ন দিলাম, দেওয়ার পর এখানে আমি কিছু সিএসএস অ্যাড করে ফেললাম। এখানে আমি তার কালার দিলাম, তার এটা দিলাম। আমি এখন যদি চাই তাহলে এটার জন্য একটা বর্ডারও দিতে পারি। আমরা বলছি এখানে 2 পিক্সেল সলিড ব্ল্যাক। তো দেখেন আমি এটা দিলে এই যে D2 যার যার ক্লাস, মানে যেটা যে ডিপগুলোর ক্লাস, এই ডিপটার হচ্ছে D2, এই ডিপটার হচ্ছে D2। তাহলে 1 নাম্বারটা আর 3 নাম্বারটা দেখবেন যে বর্ডার হয়ে গেছে। খেয়াল করেন এই যে 1 নাম্বারটা আর 3 নাম্বারটার বর্ডার হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমরা ক্লাস একই ক্লাস একাধিক জনের জন্য ব্যবহার করতে পারি, কিন্তু আইডি একজনের জন্যই একটা আইডি হয়। যেমন দেখেন এটার জন্য আমার ইয়েলো কালারের একটা আইডি আছে, সেটা হচ্ছে D1। এই যে দেখেন D1 হচ্ছে আমার এই ডিপটার আইডি, মাঝেরটার। সো এই ডিপের জন্য আমি এখানে যা যা করব অটোমেটিক্যালি সেই জিনিসগুলো আমাদের ওই ক্লাসে মানে ওই আইডিতে পরিবর্তন হবে। যে রেড কালার করেছি, রেড কালার হয়ে গেছে। তো জিনিসটাকে এখন বুঝতে পেরেছেন উত্তম কুমার, যে আমরা ক্লাস আর আইডি কিভাবে ব্যবহার করছি? স্যার আমরা তো আইডি কি আরো নিতে পারবো না? হ্যাঁ, আরো নিতে পারবো। ঠিক আছে, আমরা আরো একাধিক আইডি নিতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা শুধু ডিবের না, আমরা যে কোনো জিনিসের আইডি নিতে পারবো, যে কোনো জিনিসের টেবিলেরও আইডি নিতে পারবো, প্যারাগ্রাফেরও আইডি নিতে পারবো, সবকিছুরই আইডি নিতে পারবো, কোনো সমস্যা নাই। আপনি যে কোনো জিনিসের আইডি নিতে পারবেন, ক্লাস নিতে পারবেন। এগুলো আর কি মানে ইউনিক করে দেওয়া হয়, যে ধরেন আমরা একই ক্লাস বারবার লিখবো না। ধরেন আমার একই রকম কিছু কাজ একটা নির্দিষ্ট সেকশনে করতে হবে, কথার কথা, যে একটা নির্দিষ্ট সেকশনে একই রকম কিছু কাজ করতে হবে। তো ওই কাজগুলো আমি একবার করব আর বারবার ওটাকে কল করব। কল করা মানে কি রিপিট করা, যে রিপিট করব, যে এই যে D2টাকে যেখানে যেখানে বলবো আমি সেখানে সেখানে আমাদের D2টা অটোমেটিক্যালি চলে আসবে। তার মানে এখন যদি আমার মনে করেন আরেকটা ডিভের দরকার হতো, যে আরেকটা ডিভ একই রকম ডিভ লাগবে যেটার জন্য, তাহলে আমরা কি করতাম, এখানে গিয়ে শুধু একটা ডিভ লিখে এই যে অটোমেটিক্যালি এইভাবে আমরা বলতাম যে এটার ক্লাস হচ্ছে D2 বলতাম। D2 ক্লাস বললে এখানে আমরা দেখতাম যে এখানে একটা অটোমেটিক্যালি আরেকটা নিচে তৈরি হয়ে যাবে। যে দেখেন অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল। শুধু জাস্ট আমরা কি করলাম, আমরা কি এটার জন্য আলাদাভাবে সিএসএস লিখলাম? লিখতে হলো না। কেন? আমরা এখানে ক্লাসের নামটা বলে দিয়েছি, তাই আমার অটোমেটিক্যালি একটা নতুন ডিভে এই ক্লাসটা অ্যাসাইন হয়ে গেছে। এই ক্লাসটা পেয়ে যাচ্ছে। কে পেয়ে যাচ্ছে? আরেকটা যে ডিভ নিলাম সেই ডিভটা পেয়ে যাচ্ছে। আর নাহলে আমাদের প্রতিটা ডিভের জন্য এখানে গিয়ে স্টাইল অ্যাড করতে হতো। স্টাইল অ্যাড করে তার মধ্যে বলতে হতো যে এটার ওয়াইড এতটুক, এটার হাইট এতটুক, এটার কালার এটা, এগুলো বলে দিতে হতো। কিন্তু আমরা যখন এই ক্লাসটা ব্যবহার করব তখন একবার ক্লাসের জন্য সিএসএসটা লিখবো। এটা আপনারা আমার সাথে সাথে মুখে মুখে বলেন যে একবার একটা ক্লাসের জন্য সিএসএস লিখবো, সেই সেম সিএসএসটা আমরা বারবার ব্যবহার করব। এটা হচ্ছে কথা, ক্লাসের কথা হচ্ছে এটাই, যে একবার সিএসএসটা লিখবো, বারবার ব্যবহার করব। কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন আমি যেটা বলতে চাইলাম? জি স্যার। মানে ক্লাসটার সুবিধা এটাই যে আমরা একবার সিএসএসটা লিখবো, বারবার ব্যবহার করব। কথাটা আবারও ভালোভাবে বোঝার চেষ্টা করেন। জিনিসটা স্যার সহজ হয়ে গেছে আর কি, মানে একবারে মানে কাজ। হ্যাঁ স্যার সেম ভাবে তো আমরা আইডিও অনেকগুলো নিলে কাজ একবারই করতে পারবো, এরকমটা না? আইডি একবারই হবে? মানে একটা জিনিসের আইডি একটাই হবে, মানে কি যে ইউনিক। মানে কি যে যেমন আপনারা বললাম না যে আমাদের এই ক্লাসরুমে আপনারা এখন 11 জন উপস্থিত আছেন স্টুডেন্ট। তো 11 জনই হচ্ছেন খাগড়াছড়ি 101 নাম্বার ব্যাচের স্টুডেন্ট। তার মানে ক্লাসটা আপনাদের সবার সেম, কিন্তু আপনারা সবার কি আইডি সেম না? আপনাদের তো এক একজনের আইডি হচ্ছে 614783, কার হচ্ছে আবার 256659, এরকম এলোমেলো আইডি। তো এক একজনের আইডি এক একটা আলাদা না, আইডি তো কারোর সাথে কারো মিল থাকবে না, ওই জন্য সবার ইউনিক হবে আইডি। কিন্তু ক্লাস অনেকেরই একই হতে পারে। যেমন আপনারা যদি কেউ জিজ্ঞেস করে এসে
যে আপনারা কোন ক্লাসের স্টুডেন্ট, তো আপনারা বলবেন আমরা খাগড়াছড়ি 101 নম্বর ব্যাচের স্টুডেন্ট। তাহলে আপনারা সবাই কিন্তু 101 নম্বর ব্যাচের স্টুডেন্ট, তার মানে আপনাদের সবার ক্লাস সেম, কিন্তু সবার আইডি আলাদা আলাদা। এটাই হচ্ছে এটার মূল কনসেপ্টটা, ভালো মতো বোঝার চেষ্টা করেন যে আইডি হবে সবার আলাদা আলাদা। মানে আপনাদের মাঝে মনে করলাম আমি যে নুরুল আমিন দেখতে যেমন, তেমন কি আশরাফ উদ্দিন কি একই হবে? আলাদা, তো পুরো আলাদা। সো আপনারা দুইজনের ক্লাস সেম, কিন্তু আপনারা দুইজনের আইডি বা চেহারা এগুলো আলাদা। ঠিক আছে, এটা দিয়ে আপনাদের এই কনসেপ্টটা বুঝতে হবে। যে কোন আইডিটা কি, কারো আইডি সেম হতে পারে না, আইডি গুলো আলাদা আলাদাই হবে। হ্যাঁ, আইডি হবে আলাদা আলাদা, কিন্তু ক্লাস হবে একই ক্লাস অনেকজন ব্যবহার করতে পারবে। তো আমরা এটাকে সামারাইজ এভাবে করতে পারি, বলতে পারি যে আইডি হবে ইউনিক আর ক্লাস হবে মানে একই ক্লাস, হ্যাঁ, একাধিক জন ব্যবহার করতে পারবে। তাহলে স্যার আমরা ধরতে পারি যে কোনো একটা বিষয়, মানে এটাই হবে আর এটা পরবর্তী আর এই সাবজেক্টটা আর এই ওয়েবসাইটে হবে না, সেক্ষেত্রে শুধু আমরা ওই আইডি ব্যবহার করব, আর যেক্ষেত্রে একাধিক হবে ওইখানে ক্লাস ব্যবহার করে করে মানে করবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, সেখানে আমরা ক্লাস ব্যবহার করে করে করব। মানেটা হচ্ছে এমন যে অনেক সময় এমন হয় না যে আপনার মনে করেন যে একই ফরম্যাটের জিনিস বারবার লাগবে, তখন আমরা ওই ক্ষেত্রে একই ফরম্যাটের জিনিস বারবার লাগবে, তখন ওইটাকে কল করে করে ক্লাসটাকে ব্যবহার করব। যে ধরেন আমরা একটা ওয়েবসাইট বানিয়েছি, যে ওয়েবসাইটটার একটা নির্দিষ্ট অঞ্চলের ব্যাকগ্রাউন্ড কালারটা ধরেন হলুদ রং, তো তাহলে আমরা ওই হলুদ রঙের জন্য একটা ক্লাস বানিয়ে রাখবো, ওই ক্লাসটাকে শুধু কল করব, অটোমেটিক্যালি ওই নির্দিষ্ট জায়গাতে কালারটা হলুদ হয়ে যাবে। এটাই হচ্ছে ঘটনাটা, যে জিনিসগুলো আমরা বারবার রিপিট করতে হবে সেগুলো আমরা বারবার লিখবো না, একবারই লিখে সেটাকে বারবার ব্যবহার করব। হ্যাঁ, মানে আমরা বারবার না লিখে একবার লিখে রেখে ওটাকে বারবার ব্যবহার করব। এটা হচ্ছে সিএসএস এর মূল, মানে ক্লাসের মূল কনসেপ্ট। হ্যাঁ, আমি একদম বাংলা সহজ ভাষায় কিন্তু বলছি, দেখেন ভালোভাবে বোঝার চেষ্টা করেন। যখন কোনো একটা জিনিস আমাদের বারবার ব্যবহার করতে হবে, তখন আমরা তাকে একবারই লিখবো, লিখে কল করব শুধু ওর নামটা ধরে, যে এই ক্লাস নাম্বার 1 হাজির হও, 1 নম্বর ক্লাস হাজির। তখন ওই ক্লাসে যা যা বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্যগুলো আমরা ওয়েবসাইটের ওই নির্দিষ্ট এলাকায় পেয়ে যাব। আশা করছি এটা কনসেপ্টটা ক্লিয়ার। জি স্যার। ভেরি গুড। জি স্যার। আচ্ছা স্যার, আমরা কি একটা আইডিতে দুইটা ক্লাস বা একাধিক ক্লাস নিতে পারি, অথবা একটা ক্লাসে একাধিক আইডি নিতে পারি? না না, আইডি আর মানে ক্লাস একাধিক নিতে পারবেন, কিন্তু আইডি একটাই, আইডি একাধিক নিতে পারবেন না। আইডি একটা জিনিসের একবারই হবে, একটাই হবে। আইডি একটা জিনিসের একটাই হবে, কিন্তু একটা আইডিতে আমরা কয়েকটা ক্লাস নিতে পারি, তাই তো? হ্যাঁ, কয়েকটা ক্লাস নিতে পারেন, কয়েকটা ক্লাস নিতে পারেন। হ্যাঁ, ধরেন আপনি একটা কালারের জন্য একটা ক্লাস নিয়েছেন, আপনি একটা হাইট ওয়াইডের জন্য একটা আলাদা ক্লাস নিয়েছেন, তাহলে ওকে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আরেকটা বিষয় স্যার, এখানে মনে করেন আইডি D1 দিছি, তো আমি যদি আমার আরেকটা ইউনিক লাগে, মানে সাবজেক্ট একটা বিষয় দেন, সেক্ষেত্রে আবার আইডি মানে D2 নিতে পারবো তো নাকি? বাট অন্য কিছু একটা ইউনিক করে দেব, ওটা তো করা যাবে। মানে একটা এলিমেন্টের আইডি একটাই, একটা এলিমেন্টের ঠিক আছে। এখন মনে করেন D1 যেটা, এটার জন্য মানে D1 মানে আর অন্য কিছু নিতে পারবো না? না না, D1 আর অন্য কোনো কিছুর আইডি নিতে পারবেন না। মানে যেমন এখানে ধরেন আমি একটা এই ডিভ এর জন্য আইডি নিয়েছি D1। হ্যাঁ, এখন আপনি এখানে মনে করেন একটা প্যারাগ্রাফ নিলেন, কথার কথা একটা প্যারাগ্রাফ নিলেন, প্যারাগ্রাফ নিয়ে এখানে বললেন যে আইডি D1, এটা বলতে পারবেন না, এটা বলতে পারবেন, এটা বলতে পারবেন না, এটাকে আপনাকে আইডি বলতে হবে P1।
মানে আলাদা একটা অন্য নাম এটা ইউনিক করে দিতে হবে আমাকে। হ্যাঁ ইউনিক, মানে এই যে এটার সাথে এটার সাথে মিল যাতে না থাকে। না থাকে, কারণ এখানে আপনি দেখেন কথা যে প্যারাগ্রাফ একটা নিয়েছেন আপনি, তো প্যারাগ্রাফ জিনিসটাই তো আলাদা, এটা কি ডিভ, এটা তো প্যারাগ্রাফ, তো এই আলাদা, তো এর সাথে তো এই আইডির যে ব্যাকগ্রাউন্ড দেখা গেল যে কোনো একটা সিএসএস ম্যাচ নাও করতে পারে, কারণ করবে না। ডিভের তো ধরেন ব্যাকগ্রাউন্ড কালার হয়, এটা হয় সেটা হয়, কিন্তু প্যারাগ্রাফে তো নাও হতে পারে। এরকমের ক্ষেত্রে ওটাকে ইউনিক করতে হবে এভাবে যে আপনি তার আইডি আলাদা দিবেন, মানে এই যে একবার D1 আইডি ব্যবহার করে নিয়েছেন, এই D1 আইডিটা অন্য কারোই ব্যবহার করবেন না। হ্যাঁ, প্রয়োজনে আপনার যদি পড়ে যে আপনার ব্যবহার করা লাগবে একটু এরকম টাইপের আইডি, তখন আপনি D1 অন দিলেন, এরকম একটু আর কি পরিবর্তন করে ফেলবেন। ইউনিক করে দিলে হয়ে যাচ্ছে আর কি। ইউনিক করে দিলেই হয়ে যাচ্ছে। ভেরি গুড। তাহলে HTML রিলেটেড অনেকগুলো বিষয় অলরেডি শিখে ফেললাম, যেগুলো মানে মোটামুটি ছোট ছোট বিষয়গুলো আমাদের যেগুলো দরকার ছিল সেগুলো আমরা শিখে ফেললাম। হ্যাঁ, এখন আমরা আপনাদেরকে কিছু বিষয় দেখাবো যে আমরা কিভাবে একটা সাইটকে করতে পারি। এটা ওয়েবসাইটকে আমরা কিভাবে রেসপন্সিভ করতে পারি এটা দেখাবো। এটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। হ্যাঁ, মানে শুধুমাত্র HTML এর মাধ্যমে, এটা না যে রেসপন্সিভটা আমি শেখাচ্ছি যে এটাই ফাইনাল নিয়ম, এটা না। তবে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কি যে একটা ওয়েবসাইটকে আমরা শুধুমাত্র HTML আর CSS এর মাধ্যমে কিভাবে রেসপন্সিভ করতে পারি, যে শুধুমাত্র HTML আর CSS আর অন্য কোনো কিছুই ব্যবহার করব না আমরা। কিন্তু হ্যাঁ, মানে আমরা রেসপন্সিভ করার জন্য তো আমরা বুটস্ট্র্যাপ নামে একটা জিনিস আছে ওটা ব্যবহার করি, ঠিক আছে না? কিন্তু ওইটা তো আমাদের লেকচার আলাদা, ওগুলো পরের বিষয়। কিন্তু আমরা এখন পর্যন্ত যে বিষয়গুলো অনলি শিখলাম, মানে যে কয়েকটা ছোট ছোট বিষয় শিখলাম, এই কয়েকটা বিষয়কেই শুধুমাত্র ব্যবহার করে আমরা একটা সাইটকে রেসপন্সিভ বানাবো, ঠিক আছে? দেখেন খুবই গুরুত্বপূর্ণ, তো আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখেন। তা আমরা যা যা শিখিয়েছি এটার ব্যাপারে একটু হালকা সামারি করে ফেলি। আমি আপনাদেরকে শিখিয়েছি যে ডিভ কি এটা শিখিয়েছি, আর আপনাদের শিখিয়েছি যে স্টাইল ট্যাগের মাঝে ক্লাস আর আইডি দিয়ে আমরা সিএসএস লিখতে পারি, এটাও শিখিয়েছি আমি, ঠিক আছে আপনাদেরকে। ওকে, তো আমরা এখন একটা কাজ করব, আমরা এখন একটা নতুন ফাইল নেব। আমি পুরো কাজটা করে দেখাচ্ছি আপনাদের, নিউ ফাইল নিয়ে, মানে কোনো বাদ দিচ্ছি না কোনো অংশ, যেন আপনাদের জন্য। এটা হচ্ছে ক্লাস 4_2.html। দেখেন, এটা নতুন একটা ফাইল নিলাম, একেবারে নতুন নিউ ফাইল নিয়ে কিছু কাজ আমি রিপিট করব। হ্যাঁ, কিছু কাজ আমি রিপিট করব। যে রিপিটটা করব সে রিপিটটা আমি এখন বলে দিচ্ছি আপনাকে। সেটা হচ্ছে যে আমরা অলরেডি আপনাদেরকে একটা মেনুর ক্লাস করিয়েছিলাম গতদিন, মেনু রিলেটেড। তো এই যে মেনু রিলেটেড এই কাজটুকটা আমার লাগবে, ঠিক আছে? এই কাজটুকটা আমার লাগবে। তো এই কাজটা না থাক, আমরা একটা কাজ করি, আমরা পুরোটাই করি, কোনো সমস্যা নেই। আচ্ছা, পুরোটাই করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা এখানে একটা HTML ফাইল নিলাম, নেওয়ার পর এটাকে সেভ করে ফেলি। সেভ করে আমরা এটাকে ব্রাউজারে ওপেন করে রাখলাম দেখার জন্য। ব্রাউজারে ওপেন হয়ে গেছে, ব্রাউজারে ওপেন হয়ে এখন আমরা এটা নিয়ে কাজ করব। তো আমরা এখানে গেলাম, যাওয়ার পর আমরা এখানে বলছি যে রেসপন্সিভ সাইট। সবাই খেয়াল করেন, এই কাজটা কিন্তু আপনাদেরকেও করতে দেব, তো আপনারা ভালো মতো দেখেন জিনিসটা যে আমরা কি করছি। এখানে রেসপন্সিভ সাইট মেকিং এটা লেখা আছে, এখন আমরা এখানে শুরু করব। তো যেটা কাজটা করব, তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা বিষয়ই আমাদের ওয়েবসাইটের কি হবে বলেন তো, প্রত্যেকটা বিষয়ই আমরা কি করব, আমরা আপনার ডিভের মধ্যে নিয়ে করব। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, রেসপন্সিভ করার জন্য আমাদের ডিভের মধ্যে নিয়ে করতে হবে। তো আমরা প্রথমে একটা কাজ করব, যে সেটা হলো যে আমাদের যে বডিটা আছে, এই বডির মাঝে আমরা একটা হ্যাঁ বডি ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিন। হ্যাঁ, স্টাইল নিয়ে একটা কালার দেব।
বডি যদি শুধু কালার লিখে আমরা একটা কালার দিই তাও হবে না, তাও কি হবে বলেন তো? হবে, কালার হবে। ভেরি গুড, তো জানেনি। আমরা এখানে একটা এরকম একটা কালার দিয়ে দিলাম, কালার কোডের মাধ্যমে কালার দিলাম। কালার দিলে তো কালার হবে টেক্সটে। কালার মানে ম্যাচিং হয় না। এখানে আমরা স্টাইল নিলাম, স্টাইল নিয়ে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার বলি। এখন হবে মনে স্যার, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, দেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। কালার দিলে হয় টেক্সটে। দেন আমরা এখানে একটা এই যে কালার হচ্ছে গ্রে কালারের হয়ে গেছে, কোনো সমস্যা নাই। তার অনেক ডিপ কালার হয়েছে, একটা হালকা কালার দিই, ঠিক আছে? তো এটা দিয়ে রাখলাম। এবার আমরা তারপরের কাজটাতে যাই। যে কাজটা করব এখন সেটা হচ্ছে আমরা এইখানে আমরা প্রথমে একটা ডিভ নিব। যে ডিভটা নিব সেটা হচ্ছে আমাদের মনে করেন যে হেডিং নামে একটা ডিভ নিব আমরা, হেড। হ্যাঁ, প্রথমে আমরা একটা হেডের একটা ডিভ নিব। সেজন্য আমরা এখানে একটা ডিভের জন্য বলছি ডিভ। ডিভ নেওয়ার পর আমরা এই জায়গাতে যে ডিভটা নিলাম এই ডিভের মাঝে আমরা একটা এইচ অন ট্যাগ নিব। এইচ অন ট্যাগ মানে এটা হেডার সেকশন বানাবো। দেওয়ার পর আমরা এখানে বলে দিচ্ছি রেসপন্সিভ সাইট, এসআইটি, এই কথাটা বললাম জাস্ট। এবার আমরা যদি এখানে যাই দেখবো এখানে রেসপন্সিভ সাইট কথাটা লেখা আছে, কোনো কিছু হচ্ছে না এখনো, কারণ আমরা কোনো সিএসএস অ্যাড করিনি। এটা আমাদের থাকলো। থাকার পর আমরা এবার একটা কাজ করব, সেটা হচ্ছে এর নিচে আমরা আরেকটা এখন ডিভ নিব। সেটা হচ্ছে আমরা এখানে বলবো এটা একটা মেনুর জন্য একটা ডিভ নিব, কথার কথা। একটা ডিভ নিলাম, দ্বিতীয় নম্বর একটা ডিভ। যে ডিভটা নিলাম সেই ডিভের মাঝে আমরা আরো একটা ডিভ নিব। যে ডিভটা নিলাম এই ডিভের মাঝে আমরা কি করব, এই ডিভের মাঝে আমরা বিভিন্ন অ্যাঙ্কার ট্যাগ গুলো নিব। অ্যাঙ্কার ট্যাগ মিন্স যে ওই যে আমাদের মেনু বানানোর জন্য যে অ্যাঙ্কার নিব সেই অ্যাঙ্কার ট্যাগটা নিব। নেওয়ার পর আমরা এখানে হ্যাশ চিহ্ন দিব, কোথাও যাব না তাই। দেন এখানে আমরা বলবো যে হোম, কথা কথা হোম, হোম মেনুতে যাওয়ার জন্য এটা হোম। তারপর আমরা কপি করব, কপি করে এই জিনিসটাকে আমরা ধরেন 4টা মেনু বানালাম। হোমের পর আমরা বলছি এখানে নিউজ, তারপর এখানে মনে করেন আমি বলছি অ্যাবাউট আস, আর একটা জিনিস বলছি আমি যে কন্টাক্ট আস। বানানোর পর আমরা যদি এখন রিলোড দিই দেখবো যে এখানে সুন্দর মতো এটা জাস্ট পাশাপাশি লেখা দেখাচ্ছে, কোনো কিছুই হয়নি, কারণ আমরা এখানে কোনো সিএসএস অ্যাডও করিনি। এটার জন্য আমাদের একদম অটোমেটিক্যালি এভাবে চলে আসছে। হ্যাঁ, তবে আমরা একটা কাজ করব যে এখানে আমরা জাস্ট এটার জন্য একটা বিষয় বলে দিব, যে এটার একটা ক্লাস দিব। যে ক্লাসটা দিব সেটার নামটা আমরা বলে দেবো MENU, মেনু। এটা মেনু নামে একটা ক্লাস বানাচ্ছি, ঠিক আছে? আর আমরা এখন নিচে আমরা আরেকটা সেকশন বানাবো, যে সেকশনটাতে আমরা বলবো যে এটা আমাদের মেইন সেকশন, এরকম মানে মাঝে একটা সেকশন থাকবে, সেই সেকশনটা এখন বানাবো। বানানোর জন্য আমরা একটা আবার ডিভ নিব। যে ডিভটা নিব এই ডিভের মাঝে আমরা বলে দেব যে এই ডিভটার আমাদের একটা ক্লাস দিব। যে ক্লাসটা দিব সেটার নাম আমরা বলছি MAIN, মেইন, মেইন ক্লাস। এবং এই মেইন ক্লাসের মাঝেও আমরা একটা হেডার রাখবো, এইচ অন ট্যাগ রাখবো, মানে এটা দিয়ে আমরা বুঝাবো যে এটা আমাদের মেইন ক্লাস। হ্যাঁ, এটা আমরা বলবো যে মেইন সেকশন, মেইন সেকশন, এটাকে আমরা বলছি এটা আমাদের মেইন সেকশন। তারপর আমরা এখানে চাইলে একটা প্যারাগ্রাফও ব্যবহার করতে পারি, যে যে প্যারাগ্রাফ লিখলাম এখানে আমরা বলছি যে উই উইল ইউজ মেইন কন্টেন্ট অন হিয়ার, এটা আমরা বলছি এমনি, এটা বললাম। বলার পর আমরা জাস্ট এই সেম লাইনটাকে চাইলে আমরা কপি করে আরো কয়েকবার লিখে দিতে পারি। এবার আমরা আউটপুট যদি দেখি দেখবো যে আমরা মেইন সেকশনের ব্যাপারটার ক্ষেত্রে এভাবে আমাদের আউটপুটটা চলে আসছে, ঠিক আছে? তো আমরা যা যা করব সবগুলো আমরা চাইলে নিয়ে ফেলতে পারি আগেই, আবার চাইলে যে ভেঙে ভেঙেও করতে পারি কাজটা। লাইক কি আমরা প্রথম সেকশনের জন্য যখন কাজ করব তখন আমরা বলবো যে প্রথম সেকশনে সিএসএসটা অ্যাড করে ফেলবো, তারপর মেইন সেকশনের কাজ যখন করবো তখন মেইন সেকশনে আমরা সিএসএসটা অ্যাড করে ফেলবো। এটা আমরা করতে পারি। হ্যাঁ, কিন্তু আমরা আবার এভাবে করতে পারি যে না, আগে আমরা কোন কোন সেকশন নিব সেটা লিখে ফেলতে পারি, লিখে ফেলে
প্রতিটা সেকশনের জন্য আমরা আলাদা আলাদা ভাবে আমরা অ্যাড করতে পারি, এটাও করতে পারি। ঠিক আছে, একটা আমি ছোট্ট এখানে ঘটনা করে ফেলেছি, সেটা হলো যে আমার ইচ্ছা ছিল এই যে পুরো এই ডিভটা যেটা ছিল, এই যে এখানে একটা ডিভ নিয়েছিলাম, এই ডিভের ইনটা এখানে ছিল, তো আমরা ওই ডিভের মাঝে সবকিছুই রাখবো। ঠিক আছে, রাখার পর আমরা এখানে আরেকটা ডিভ নিব, মানে আমাদের মূল কন্টেন্টটা এখান থেকে শুরু, যেখান থেকে শুরু এটার জন্য আমরা যেটা করি মেনলি সেটা হচ্ছে যে এখানে আমরা একটা করে কমেন্ট লিখি। কমেন্ট মিন্স হলো কি যে আমরা এখানে বলে দিই যে এখান থেকে এই কাজটা করা হয়েছে, এগুলোকে কমেন্ট আউট করা বলে। এখানে হচ্ছে start স্টার্ট, আর আমরা ঠিক একইভাবে এই ডিভটার এন্ড হয়েছে কোথায়, এই যে এখানে আমরা বলে দেবো যে এন্ড, তাহলে আপনার ভুল হবে না যে এই ডিভটা শুরু হয়েছে এখানে, এন্ড হয়েছে এই জায়গাটা, এই যে এই জায়গাতে গিয়ে এন্ড হয়েছে। এবার আমরা এখানে একটা কাজ করব, এই ডিভের সাথে নিচে আমরা আরেকটা ডিভ নিব, সেই ডিভটাকে আমরা বলছি যে আমাদের যে রাইট সেকশনটা বানাবো সেটার জন্য আমরা একটা ডিভ নিব, এবং এটার জন্য আমরা একটা ক্লাস দিব। ক্লাস দিয়ে এটা বলবো যে আমরা এখানে রাইট দিব, রাইট দিয়ে আমরা এখানে এটার মাঝেও একটা হেড নেব। হ্যাঁ, হেড নিয়ে বলবো এটা রাইট সেকশন, এটা আমরা বলে দিচ্ছি রাইট সেকশন, এবং রাইট সেকশনে আমরা একটা প্যারাগ্রাফ নেব। প্যারাগ্রাফ নিয়ে আমরা বলবো যে এটা প্যারাগ্রাফে দিস ইজ আওয়ার রাইট সেকশন, রাইট সেকশন, এটা আমরা বলে দিচ্ছি। এটা আমরা এই লাইনটাকে যদি কপি করে চাইলে এখানে লেখা বাড়াতে পারি। তো আমরা যা করলাম তার আউটপুট তেমন একটা কোনো পরিবর্তন দেখতে পাবো না, কারণ আমরা কোনো সিএসএস অ্যাড করিনি, আমরা শুধু পরপর তিনটা লেখা দেখতে পাচ্ছি। আমরা এখন যেটা করব, শুধুমাত্র একটা সিএসএস ইনলাইন সিএসএস অ্যাড করব, কোনটার জন্য, যেটা আমাদের স্টার্ট এবং এন্ড হয়েছে যে ডিভটা, এটার জন্য আমরা একটা শুধু লিখবো সিএসএস স্টাইল দিয়ে। আমরা এখানে বলবো এটার জন্য যে ওভারফ্লো নামে একটা আছে অটো, এটা যদি করে দিই আমরা, তাহলে কেউ কারো উপর উঠে যাবে না, মানে কোনো একটা ডিভ আর একটা ডিভের উপর ভেঙে, মানে এমন হয় না অনেক সময় যে একটা ডিভকে ধরেন স্ক্রিনটা ছোট বা বড় করলে অন্য ডিভের উপর যেন উঠে না যায়, এই জন্য আমরা ওভারফ্লোটাকে অটো করে রাখবো। তাহলে কেউ কোনো ডিভের সাথে মানে ধাক্কা খাবে না আর কি, মানে বাড়ি খাবে না, বা একটা ডিভ অন্য ডিভের সাথে মিশে যাবে না, এরকম একটা প্রবলেম থেকে সলিউশন করার জন্য ওভারফ্লো হিডেন এটা করতে হয়, ওভারফ্লো অটো করতে হয়। এবার আমরা যেটা করবো, আমরা এখন আমাদের স্টাইল গুলো অ্যাড করবো। যে ক্লাসগুলো নিলাম, আপনাদের তো ক্লাস আমি শিখিয়েছি, এখন সেই অনুযায়ী আমরা এখানে স্টাইল গুলো অ্যাড করবো প্রতিটা ক্লাস ধরে ধরে। ঠিক আছে, যতগুলো ক্লাস নিয়েছি সবগুলো ক্লাস আপনারা দেখতে পেয়েছেন, তো প্রত্যেকটা ক্লাসের উপর বেস করে আমরা এখন আপনারা একটু 2 মিনিট ওয়েট করেন, আমি আবার শুরু করছি। তো আপনারা তো আছেন না সবাই? বিষয়টা দেখছেন? স্যার আসি। আসি স্যার। ওকে, ভেরি গুড। হ্যালো।
এখন দেখেন, আর একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ বলেন। স্যার, যে হোম নিউজ অ্যাবাউট আস কন্টাক্ট আস যেগুলো আছে স্যার, হ্যাঁ শুনতে পাইনি। হোম নিউজ অ্যাবাউট আস কন্টাক্ট আস যে চারটা আছে স্যার, হ্যাঁ আছে। এগুলা এক সাইডে স্যার ওই থ্রি বাটন মানে একটা মেনুর ভিতর দেওয়া যায় না স্যার? মানে মেনুর ভিতর মানে ওইটা সিএসএস দিলে ঠিক হয়ে যাবে, যেটা বলতেছ উনি। আমি CSS মেনু বানাই, তারপর দেখেন আমরা কাজ তো এখনো করা হয়নি, কিছুই তো করিনি এখন। আসেন আমরা করি। তো দেখেন এখানে প্রথমে আমাদের মেনু নামে একটা ক্লাস আছে, এই ক্লাসটাকে প্রথমে ধরবো। মেনু ক্লাসকে ধরলাম, ধরে এখন মেনু ক্লাসের জন্য সিএসএস অ্যাড করব। সিএসএসটা আমরা যেটা গতদিনও দেখিয়েছিলাম আপনাদের, ফ্লট লেফট করতে হয়, এক নাম্বার ফ্লট লেফট। এটা করলে আমরা এখানে দেখবো যে কি হয়, কিছু তেমন একটা পরিবর্তন হয়নি। তারপর আমরা একটা কাজ করব, বলবো যে এটার ওয়াইড আমরা করব, ওয়াইড আমরা করছি 20%, ওয়াইড আমরা করে দিচ্ছি 20%। এখন যদি দেখি তাহলে দেখবো এখানে একটু কিছু যেন একটা ব্যতিক্রম ঘটনা ঘটছে। ওয়াইড হচ্ছে 20%। তারপর আমরা কি করব, আরেকটা কাজ করব, টেক্সট লাইন, টেক্সট লাইনটা করব সেন্টার। দেখি আমরা এখানে কোনো পরিবর্তন ঘটলে, এখানে জাস্ট একটা পরিবর্তন বলতে এটা একটু জাস্ট সেন্টারের মতো হয়েছে, তেমন একটা কিছু হয়নি। এবার আমরা যে কাজটা করব সেটা হলো যে আমাদের এই মেনুর মাঝে যে অ্যাঙ্কার ট্যাগটা আছে, এটার জন্য আমরা সিএসএস অ্যাড করব। গতদিন আমরা এটা দেখিয়েছি আপনাদের, যে যদি মেনুর মাঝে আমরা সিএসএস অ্যাঙ্কার ট্যাগে সিএসএস অ্যাড করতে চাই, তাহলে মেনু লিখতে হয়, তারপর ওই অ্যাঙ্কার ট্যাগটার নাম দিতে হয়, ট্যাগের নাম, দেন তার মাঝে সিএসএস অ্যাড করতে হয়। আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার নেব, ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আমরা এখানে কালারটা বলছি যে E5 নামে একটা কালার নিলাম। এগুলো কালার কোড, এই কালার কোড গুলো কোথা থেকে নিচ্ছে এটা আমি একটু পর আপনাদের দেখাবো। দেখেন এই যে এটার ব্যাকগ্রাউন্ডে একটা করে কালার চলে আসছে, অ্যাঙ্কার ট্যাগের ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্যাডিং, মানে একটা থেকে আরেকটা যেন ছেড়ে থাকে, এটা 10 পিক্সেল প্যাডিং। আমরা যদি রিলোড দিই দেখবো এটা একটার উপর একটা চড়ে গেছে, কিন্তু এটাতে সুন্দর মতো প্যাডিংটা তো অ্যাড হয়েছে। ওকে, এবার আমাদের যেটা করব, এখানে আমরা একটা কাজ করব যে মার্জিন টপ, মার্জিন টপ আমরা মনে করলাম এখানে দিলাম 8 পিক্সেল, মানে উপর দিকে মার্জিন হবে 8 পিক্সেল, এই যে এখান থেকে উপরে আর কি গেলাম। তারপর আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা বলবো যে এটার ডিসপ্লেটাকে ব্লক করব, ডিসপ্লে ব্লক। এগুলো প্রত্যেকটা মানে আমরা যখন সিএসএস পড়াবো তখন আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো, প্রত্যেকটা দিয়ে একটা একটা করে উদাহরণ দিয়ে দেখাবো আমরা। তারপর আমরা এটার ওয়াইড বানাবো 100%, মানে প্রতিটার ওয়াইড হবে 100%। এক একটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা যে মেনু এক একটা আছে সবার হবে এটা। আর কালার আমরা করে দেবো, টেক্সটের কালার হবে ব্ল্যাক, কারণ এটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইটের মতো, তাই কালারটা আমরা সুন্দর মতো আমাদের এখানে মেনুটা এভাবে তৈরি হয়ে গেল। দেখেন সুন্দর একটা মেনু দেখাচ্ছে, যে এখানে হোম নিউজ অ্যাবাউট আস, এটা মেনুর মতো মনে হচ্ছে। এবার হ্যাঁ কি ওগুলো আমরা করতে পারি, চাইলেই করতে পারি, কিন্তু আমরা এক এক করে করে যাই, দেখি যে আমরা তারপরে যে মেন যেটা আছে না, মেন সেকশনটা, এবার আমরা আগে মেন সেকশনের জন্য আমরা কিছু সিএসএস অ্যাড করি, তারপর আমরা সবগুলোই করছি। ওগুলো তো আমাদের এক্সট্রা কাজ, ওগুলো আমরা পরে করছি, হোভার টোভারের কাজটা, শুধু আমরা আগে আমাদের স্ট্রাকচারটা দাঁড় করাই। এবার মেন মেনুটার ক্ষেত্রে আমরা কি করব, এটার ক্ষেত্রে আমরা বলবো যে ফ্লট লেফট, এটা ফ্লট লেফট হবে। তারপর আমরা বলবো ওয়াইড, এটার বলবো যে এটার ওয়াইড কতটুকু হবে, এটার ওয়াইড আমরা বললাম যে এটা হবে আমাদের 60%। হ্যাঁ, এখন এটা আমরা 60% দিব। তারপর আমরা এখানে একটা মানে লেফট, এখানে একটা প্যাডিং দিব, প্যাডিংটা হবে আমাদের 0 কিন্তু 20 পিক্সেল, সাথে একটা 20 পিক্সেল। এটার মানে কি দাঁড়ায়, যে প্যাডিং, দুইটা প্যাডিং যদি দেওয়া হয়, একটা প্যাডিং হচ্ছে তার হচ্ছে টপ বটম, আর আরেকটা প্যাডিং হচ্ছে লেফট রাইট। হ্যাঁ, এটা তো আমরা সিএসএস এর ক্লাসটা এখনো করিনি, সিএসএস এর ক্লাসটা আমরা যেদিন ধরবো, আমরা নেক্সট উইকে সিএসএস এর ক্লাসটা ধরবো। হ্যাঁ, তখন আমরা এই জিনিসগুলো আরো ক্লিয়ারলি আপনাদের বুঝিয়ে দেবো
যে প্যাডিং এর বিষয়গুলা বা ফ্লট লেফট রাইট এগুলোর কাজ কি, ডিসপ্লে ব্লকের কাজ কি, মার্জিনের কাজ কি, তারপর ওয়াইড হাইট কালার এগুলো কি, প্রত্যেকটার মানে কি এগুলো আমরা বুঝাবো। এখন জাস্ট একটা মেনু একটা রেসপন্সিভ বানিয়ে দেখাচ্ছি। তো এটা করার ফলে কি হলো, একটু আমাদের এখানে হালকা সাইজ চেঞ্জ হয়েছে আর কি। হ্যাঁ, সাইজ চেঞ্জ হয়েছে, হওয়ার পর এমন হয়ে আছে। আচ্ছা, যা আছে তা থাক। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখন আমাদের যে মেন মেনুর পর আমাদের আরেকটা আছে, সেটা হলো রাইট সাইডের একটা আছে। এবার রাইট সাইডের যেটা ক্লাস আছে ওই ক্লাসটার জন্য আমরা এখানে একটু সিএসএস অ্যাড করব। রাইট সাইডের জন্য সিএসএস অ্যাড দেওয়ার পর আমরা এখানে জাস্ট এটার ক্ষেত্রে একটা কাজ করব। প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিব সেটা হচ্ছে আমাদের এই মেন মেনুতে যেটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা যেটা ব্যাকগ্রাউন্ড কালার আছে আমরা এটাই দিব। আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাই দিব। তাহলে আমরা দেখি এখন প্রথমে একটা পরিবর্তন দেখবো, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হবে। এখানে হোয়াইট হওয়ার কথা ছিল শুধু, এটা পুরোটা হয়েছে। এটা দেখে আমাদের ভয় পাওয়ার কিছু নাই। আমরা রাইট মেনুর জন্য অ্যাড করছি। এবার আমরা যেটা করব এটার ক্ষেত্রে আমরা এটাকে আমরা বলবো ফ্লট লেফট। ফ্লট লেফট লিখবো। লিখলে আমরা দেখছি যে এখন শুধু এটার মধ্যে চলে আসছে, কিন্তু এটা নিচে চলে আসছে। ওকে, কোনো সমস্যা নাই, সবগুলো ঠিকঠাক করে ফেলবো আমরা। তারপরে এটার ওয়াইড দিচ্ছি 20%। এখন একটা কথা আমি বলি আপনাদের, দেখেন আমরা একটা ডিভের দিলাম 20%, একটা দিলাম 60%, তাহলে কত হয়? 20 আর 60 তে কত হলো আমাদের টোটাল? 80%। এই যে দেখেন আরেকটা মেনু নামে একটা নিয়েছিলাম না, এটা 20%, তাহলে টোটাল 100% হয়ে গেল না? যেন আমাদের স্ক্রিনটা টোটাল সাইজ 100% এর বাইরে না যায়, এটা সবাই মাথায় রাখবেন। আমাদের একটা মেনু আছে 20%, 60% হচ্ছে মেন সেকশনটা, আর রাইট সেকশনটাকে আমরা করেছি 20%, তাহলে টোটাল হলো 100%, যেন সবাই নিজের নিজের ভাগে চলে যায়। দেখেন এটা হবে 20%, এটা হচ্ছে 20%, আর এই মেইন সেকশনটা হবে 60%। এটাই করা হয়েছে, টোটাল সেকশনটাকে ভাগ করা হয়েছে এভাবে। এবার আমরা তারপরের কাজটা করব, সেটা হলো যে এটার ক্ষেত্রে একটা প্যাডিং দেব। প্যাডিংটা সব দিক থেকে আমরা বলছি যে 15 পিক্সেল থাকবে। তারপর আমরা আরেকটা কাজ করব, সেটা হলো মার্জিন। এটার ক্ষেত্রে একটা মার্জিন টপ করব। মার্জিন টপটা আমরা দিব 8 পিক্সেল। তারপর আমরা করব যে টেক্সট লাইনটা আমরা করব সেন্টার। এই মানে সুন্দর মতো একটা রাইট সাইডের সেকশনটা তৈরি হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে এটা করার পরও আমাদের মূল কাজটা কিন্তু হচ্ছে না। কি কারণে হচ্ছে না জানেন? কারণ হচ্ছে আমাদের আর একটা লাইন আমাদের শুধু লিখতে হবে, তাহলে দেখবো জিনিসটা একদম সুন্দর মতো হয়ে যাবে। সে একটা লাইন কি? সে একটা লাইন হচ্ছে যে এই জিনিসটা একটু অ্যাডভান্স লেভেলের সিএসএস, তাই আমি ওটা প্রথমে লিখিনি। সেটা হচ্ছে কি যে এখানে আমাদের এই পুরো যে সাইটটা বানালাম, এই সাইটটা কি ধরনের মানে সাইট হবে, মানে ফুল সেকশন গুলা কি ধরনের হবে। তো সিএসএস এরকম অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে একটাকে বলা হয় বক্স সাইজিং। হ্যাঁ, বক্সের মতো হবে, মানে দেখতে বক্সের মতো হবে। এটা করার জন্য যে কাজটা করতে হয় যে একটা স্টার চিহ্ন দিতে হয়, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর মাঝে লিখতে হয় যে বক্স সাইজিং। বক্স সাইজিং লেখার পর লিখতে হয় বর্ডার বক্স। হ্যাঁ, এই কথাটা শুধু লিখে দিলে এটা ফুল সাইটটা একদম ঠিকঠাক মতো কাজ করবে। এই যে দেখেন সবাই নিজের নিজের জায়গায় চলে গেছে, মানে কি আমার লেফট সাইডে মেনুগুলো থেকে গেছে আর রাইট সাইডে আমাদের এইগুলা চলে গেছে। ঠিক আছে, আমাদের রাইট সাইডে রাইট সেকশনটা চলে গেছে। এখন মাঝে সেকশনে যত কাজই করেন নাকি কোনো প্রবলেম ছাড়াই সেটা মাঝে সেকশনে থাকবে। রাইট সেকশনে আপনি যত কাজই করেন নাকি সেটা রাইট সেকশনেই থাকবে, আর যেটা আমাদের মেনু সেটা লেফট সাইডে আছে, সেটা লেফট সাইডেই থাকবে। এখন আপনি যদি মনে করেন যে আপনি এখানে আরো অনেক কাজ করতে চাচ্ছেন, লাইক এই যে এখানে মেন সেকশনের ক্ষেত্রে আপনি আরো অনেকগুলা কাজ করতে চাচ্ছেন, লাইক এখানে আপনি ধরলেন এখানে একটা দিলেন, আবার আপনি আবার দিলেন, যতগুলা এখানে কাজ করেন নাকি সবাই কিন্তু ঠিকঠাক মতো একটা নির্দিষ্ট পজিশন ওয়াইজই থাকবে। হ্যাঁ, এখানে কিন্তু কেউ কারো জায়গা দখল করবে না। আপনার এই একটা ঘটনা করার কারণে আপনার প্রত্যেকটা বিষয় একদম তার নিজের সেকশন ছাড়া অন্য কোথাও যাবে না। দেখেন আপনি যত বড় করেন নাকি এই সেকশনটাকে একদম নিচে পর্যন্ত যেতে থাকেন, যেখানে আপনি যান দেখবেন যে আপনার এই যে এই সেকশনের কোনো জায়গায় কোনো কিছু পরিবর্তন হবে না। একদম তারা নিজেদের মতো করে
ওই সেকশনের বাইরে কেউ যাবে না। তার নিজের সেকশনের বাইরে কেউ যাবে না, ঠিক আছে? এই ঠিক একইভাবে রাইট সেকশন আপনি যত কিছুই নেন নাকি, এই রাইট সেকশনের আপনি যত কিছুই নেন এখানে, ওই রাইট সেকশন থেকে সে বাইরে বের হয়ে কোথাও যাবে না, এই রাইট সেকশনেই থাকবে। আমি আরো এখানে অনেকগুলো বাড়াচ্ছি, দেখেন রাইট সেকশন রাইটেই থাকবে, রাইট থেকে সে কোথাও যাবে না। কিন্তু এটা আমাদের রেসপন্সিভ এখনো হয়নি। দেখেন ছোট করলে জিনিসগুলো সবাই ছোট হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এটা যখন ছোট হবে তখন এটা সাইজটা যেন এরকম করে একদম ছোট না হয়ে যায়, মানে একটা যেন নির্দিষ্ট ফরম্যাটে এটা চেঞ্জ হয়, এটা আমরা চাচ্ছি কথার কথা। হ্যাঁ, আরেকটা কাজ আমি করিনি, সেটা হলো যে আমাদের যেটা হেডার সেকশন, ওই হেডার সেকশনটাতে আমি কোনো কিছু কিন্তু সিএসএস কোনো অ্যাড করিনি। হ্যাঁ, যে হেড সেকশনটা নিয়েছি ওই হেডের মধ্যে কিন্তু আমরা কোনো সিএসএস অ্যাড করিনি। হ্যাঁ, এই যে দেখেন এটা আমরা এখানে শুধু ডিপ বলেছি, কিন্তু এটার ক্ষেত্রে আমরা কোনো হেড বা ক্লাস টাস কিছু বলিনি। এখানে আমরা একটা ক্লাস দিয়ে দিতে পারি, HEADER, হেডার, হেডার নামে একটা ক্লাস দিলাম। এই ক্লাসটা দিয়ে এটার জন্য কোনো কিছু লিখিনি, তো ওই জন্য আমাদের প্রথমটাতে কোনো কাজ হচ্ছে না, দেখা যাচ্ছে যে একদম নর্মাল হয়ে আছে। এই যে এই অংশটার জন্য কোনো হেডারের জন্য কোনো ক্লাস ক্লাস কিছু নেই ওই জন্য। তো আমরা এখানে একটা ক্লাস নিলাম কার জন্য? এই যে হেডার সেকশনের যে ডিভটা সেটার জন্য, এই হেডারের এই ডিভটার জন্য। এখন আমি এখানে গিয়ে একটু হালকা কিছু সিএসএস অ্যাড করব। যেমন মনে করেন যে এটার ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে আপনার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এদিকে ব্যবহার করেছি এটাই নিব, ব্যাকগ্রাউন্ড কালার এটাই দিলাম। দিলে দেখবেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার তৈরি হয়ে গেছে, এই যে সুন্দর মতো। এবার আমরা যে আর কিছু কাজ করব সেটা হচ্ছে যে এটার ক্ষেত্রে আমরা একটা প্যাডিং দিব, মানে যেন এটা একটু ছেড়ে ছেড়ে থাকে, 15 পিক্সেল, ঠিক আছে? তারপর আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে টেক্সট লাইনটা সেন্টার করব, তাহলে দেখবো যে এই জিনিসটা একটু সুন্দর দেখাবে। তো আমাদের দেখেন একটা ওয়েবসাইটের বিভিন্ন ধরনের সেকশন তৈরি হয়ে গেছে, শুধুমাত্র HTML এর মাধ্যমে আমরা এটাকে রেসপন্সিভ করছি, এখনো পুরোপুরি করা হয়নি। আর একটা কাজ করব, তাহলে দেখবো যে আমরা এটা যখন মোবাইলে বা ছোট ডিভাইসের মধ্যে যাবে তখন যেন জিনিসটা ঠিকঠাক মতো কাজ করে। হ্যাঁ, এখন হচ্ছে কি যে যখন আমরা এটার জন্য কি করতে হয়, একটা নির্দিষ্ট কন্ডিশন দিয়ে দিতে হয়। কন্ডিশন দেওয়ার ক্ষেত্রে এই যে কন্ডিশনগুলো শেখাচ্ছি এগুলো সিএসএস এর অ্যাডভান্সের এটাও কাজ। এই মানে আমরা যেহেতু সিএসএস পড়িনি সেহেতু আমাদের কাছে এই যে বক্স সাইজিং এই জিনিসটা একটু কঠিন মনে হবে। আর আরেকটা জিনিস কঠিন মনে হবে কি, যে এখন যে আমরা একটা কন্ডিশন দিব যে স্ক্রিনের যে সাইজটার উপর বেস করে আমরা ছোট স্ক্রিনের ক্ষেত্রে মেনুগুলোকে 100% করে দেবো। মানে এই মেনুগুলো যে 20% করে আছে না, এই যে একটা 20%, 60% আর একটা 20%, তো আমরা সবাইকে 100% করে দেবো। যখন ছোট স্ক্রিনে যাবে তখন যেন সেটা 100% হয়ে যায়। এই একটা কাজই করবো, এই জন্য লিখতে হয় @media। হ্যাঁ, @media দিয়ে অনলি লিখতে হবে, অনলি লিখার পর লিখতে হবে স্ক্রিন এন্ড আর একটা কাজ করতে হবে যে এটার ম্যাক্সিমাম ওয়াইড কতটুকু, লিখতে হবে ম্যাক্স ওয়াইড দিয়ে এখানে আমরা ওয়াইডটা দিয়ে দিব যে ধরেন 620 পিক্সেল। এটা যখন হবে তখন আমরা একটা কথা বলবো, মানে যখন স্ক্রিনটা কমতে কমতে ম্যাক্সিমাম ওয়াইডটা হবে 620 পিক্সেলের সমান যখন হয়ে যাবে তখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি যে আমরা আমাদের যে ক্লাস আছে, একটা মেনু ক্লাস আছে না আমাদের, এই মেনু ক্লাসটা, তারপর হচ্ছে কমা দিয়ে আমাদের আরেকটা ক্লাস আছে কি মেইন ক্লাসটা, তারপর হচ্ছে আমাদের আরেকটা আছে কি রাইট সাইডের যে ক্লাসটা, এই ক্লাসটা, সবগুলোকে ধরে আমরা তাদের একটা সাইজ পরিবর্তন করে বলবো যে এটার ওয়াইডটা হয়ে যাবে 100%, ঠিক আছে? 100% ওয়াইড হয়ে যাবে। এটা করার ফলে এখন যদি আমরা এখানে রিলোড দিই আর আমাদের স্ক্রিন সাইজটা আমরা ছোট করতে থাকি, যখন 620 এর সমান হয়ে যাবে দেখবেন সবগুলো 100% হয়ে যাবে। এই এখন আমাদের মেনুটা দেখেন নিচে চলে গেছে, ঠিক আছে? যখন আবার আমরা বড় করা শুরু করব 620 পার হবে তখন দেখেন এই যে আবার আগের ফরম্যাটে চলে আসছে। যখন আমরা ছোট করতে করতে 620 এ চলে যাবে তখন দেখবেন এটা 100% হয়ে গেছে।
আবার যখন বড় করব 620 পার হবে আবার আগের মতো করব। জিনিসটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। এগুলো আমরা আরো যখন শেখাবো আপনাদের কাছে তখন সহজ হয়ে যাবে। কে কে ধরতে পেরেছেন জিনিসটা কি করলাম? বুঝছি স্যার। স্যার আমাদের মানে পেজটা যদি আমরা ছোট করি, আমাদের ফোনগুলো যেন ছোট না হয়, মানে ছোট বা কোনো চেঞ্জ যেন না হয় আর কি, মানে যে কোনো একটা সাইজের পর। হ্যাঁ, মানে কি অনেক ওয়েবসাইট ফোনে, যখন মোবাইল ফোনে আপনি নেবেন একটা ওয়েবসাইট ওপেন করবেন, তখন যেন জিনিসটা ভেঙে না যায়। এই সাইটটা এখন এমন ভাবে হয়েছে যে আপনি যাই করেন নাকি কেউ কারো উপর উঠবে না, মানে কেউ কারো উপর উঠবে না, মানে কোনো জায়গায় ভাঙবে না। দেখেন আমি ছোট করছি, এই যে দেখেন ছোট করছি তো ছোটই হচ্ছে, বড় করছি তো বড়ই হচ্ছে, কিন্তু কেউ ভাঙছে না। কেউ কি ভাঙছে? কেউ কারো উপর যাচ্ছে না। ছোট করছি তখন ছোটই হচ্ছে, আবার বড় করছি তখন বড়ই হচ্ছে। মানে কোন লিখার উপর কি উঠে যাচ্ছে এমন দেখতে পাচ্ছেন? যাচ্ছে না। কারণ কি? তাদেরকে আমরা পার্সেন্টেজ দিয়ে বলে দিয়েছি যে আপনি যত বড় স্ক্রিনেই যান নাকি আপনার জন্য নির্দিষ্ট হচ্ছে এইটুকি জায়গা, এই আপনি 20% বাইরে আপনি যেতে পারবেন না। একে বলে দিয়েছি আপনি এই 60% বাইরে আপনি যেতে পারবেন না। একে বলে দিয়েছি আপনি এই 20% বাইরে যেতে পারবেন না। এই কারণে তারা কেউ কোথাও বাইরে যেতে পারছে না। এখন যদি এই জিনিসটা আমরা আরো একটু সুন্দর মতো আপনাদের দেখাতে চাই, তাহলে একটা কাজ করতে পারি, আমরা এখানে একটা করে বর্ডার এড করতে পারি। আমরা বুঝিয়ে দিতে পারি যে এই বর্ডারটা দিলে 1 পিক্সেল সলিড রেড, তাহলে আমরা এটা বর্ডার দিলাম মেনুটা, না সরি এটা আমরা তো আমি ভুল জায়গায় দিয়ে দিয়েছি, এটা মেনুতে হবে যেটা 60% সেটা দেখেন। এই যে এই 60%-এর জন্য এতটুক জায়গা, এইটুক জায়গার মাঝেই সে আছে। ঠিক আছে? এরকম করে আপনি যদি চান তো এটা চেক করে নিতে পারেন যে ছোট ছোট করে বড় বড় করে আলাদা আলাদা হয়ে দেখেন ওই কিন্তু তার জায়গা ছাড়ছে না, এই ওর জায়গা ছাড়ছে না। এখন আপনাদের আমি এই কোডটাও শেয়ার করে দেবো, তবে তার আগে এখন আপনাদেরকে একটা কাজ দেব, এই কাজটা আপনারা করবেন। আপনাদের কাছে কি যদি খুব কঠিন লাগে এটা আমাকে বলতে পারেন, হ্যাঁ একটু আপনার সাথে শেয়ার করেন যে আপনাদের কাছে কি খুব কঠিন লাগছে। যদি খুব কঠিন লাগে তাহলে পরে আমি একটু সিস্টেমটা চেঞ্জ করব, আর একটু স্লো আগাবো। আর যদি আপনারা বলেন না আপনারা এটা পারছেন, তাহলে আমি একটু দ্রুত আগালে আপনারা আর বলেন। কঠিন লাগতেছে না, তবে স্যার এই যে আমরা যখন সিএসএস টা ভালো করে জানবো আমার মনে হয় তখন খুব ভালো হবে, খুব দ্রুত মানে কাজগুলো করতে পারবো। আমরা সিএসএস ধরবো নেক্সট উইকে, সিএসএস ধরবো, মানে কালকে তো অফ ডে। তো এখন আমি আপনাদেরকে একটা কাজ দেব এরকম টাইপের, এই কাজটা আপনারা করবেন। ওকে স্যার আমার মনে হয় এগুলো স্যার বারবার যদি আমরা প্র্যাকটিস করি দেন নেক্সট উইকে গিয়ে আমরা হচ্ছে যে সিএসএস টা বুঝতে পারবো আর কি, আমি বলবো প্র্যাকটিসের মধ্যে থাকি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সুমন চাকমা, আপনি কি আগে ক্লাস একদিনও করেননি? স্যার আমি প্রথম ক্লাসটা করেছি তো স্যার আমি গতকালকের ক্লাসটা করতে পারিনি আর কি। কেন? স্যার আজকে থেকে কন্টিনিউ করবো স্যার, আর মিস হবে না। ওকে পারফেক্ট। আপনি তাহলে গত ক্লাসের ভিডিওটা দেখে নেবেন, নাহলে কিন্তু ওই লেকচার গুলো আপনার কাছে কঠিন মনে হবে। হ্যাঁ জি স্যার, সমস্যা নাই স্যার, আমি স্যার দেখে নিয়েছি অলরেডি। ও ভেরি গুড, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা আপনাদের কাজকে দুইটা টপিক শেখালাম মেইনলি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে ক্লাস। তার সাথে সাথে আপনাদেরকে শেখালাম কিভাবে আমরা একটা রেসপন্সিভ শুধুমাত্র HTML CSS দিয়ে রেসপন্সিভ সাইট বানানো যায়। এটা দেখালাম। এখন আপনাদের কাজ হবে কি আপনাদের এখন কাজ হবে আপনারা আর আরেকটা জিনিস দেখিয়েছি, সেটা হলো যে কিভাবে আমরা একটা সেকশন থেকে অন্য সেকশনে যেতে পারি। এটাও কিন্তু আমি দেখিয়েছি, লাইক এই যে এটা এখানে আমি দেখালাম না আপনাদের যে নিউজে ক্লিক করলে নিউজ সেকশনে চলে যাচ্ছি, তারপর আবার ব্লগে ক্লিক করলে ব্লগ সেকশনে যাচ্ছি। এই কথাগুলোর উপর বেস করে একটা এখন টাস্ক দেব আপনাদের, এই কাজটা আপনাদের করতে হবে। ওকে, একটু অপেক্ষা করেন, আমি আপনাদের কাজটা রেডি করছি।
হ্যালো, আপনি বাটন এই যে মেনুতে ক্লিক করলে সেকশন চেঞ্জ হয়? ভেরি গুড, ভেরি গুড, এটাই চাচ্ছিলাম। সুন্দর হয়েছে আপনার। ছোট করেন তো স্ক্রিন। স্ক্রিন ছোট করলে কি এটা হয়, কাজ করে ঠিকঠাক মতো? বাহ, পারফেক্ট। না, এটা তো হয়নি আপনার, দেখছি ওই যে আরো ছোট করেন তো। মিডিয়ার কাজটা করেননি? আপনি মিউট হয়ে আছেন রিমন তালুকদার, আপনি মিউট হয়ে গেছেন, তো আনমিউট হয়ে কথা বলেন, শুনতে পাই না কিছু। হয়েছে আপনার স্যার কাজটা? আসলে ওই মেইন মেনুটা ইয়া হয় না আর কি। ও আচ্ছা, ঠিক আছে, এটা আমি দেখে দেবো, সমস্যা নাই। ওকে, আরেকজনেরটা দেখি। জি স্যার। না, ব্ল্যাক হয়ে গেছে পুরোটা। হ্যাঁ, এখন দেখা যায়, এভাবে থাকলে দেখা যাচ্ছে। আপনি লিংকে ক্লিক করলে ওটা কাজটা করতে পারেননি, ঠিক না? না এটা করতে পারতেছি না। হ্যাঁ, এবার আপনি ধরেন কথার কথা যে আপনি ইন্টারন্যাশনালে ক্লিক করলে ইন্টারন্যাশনাল সেকশনটাতে যাবেন, তাহলে আপনি আপনার কোডে যান, ওই জায়গার একটা আইডি দিতে হবে। এখানে কি ভুল হয়েছে নাকি? আপনার কোড দেখা যায় না। কোড তো দেখা যায় না কেন? আপনি মনে হয় শেয়ার দিয়েছেন, শুধুমাত্র ব্রাউজার। তাহলে কি করবো এখন? ডেস্কটপ শেয়ার দিতে হবে, ডেস্কটপ শেয়ারটা অফ করে ডেস্কটপ শেয়ার, ডেস্কটপ শেয়ার দিতে হয়, ডেস্কটপ, তাহলে সবকিছু দেখা যায়। এটা তো পারতেছি না। স্যার কোথায় গেলে পাবো এটা, কি করে? আপনি যেখানে শেয়ার করছেন না, ওই শেয়ারের সময় দেখেন যে লেখা আছে ডেস্কটপ, শেয়ার ডেস্কটপ বা শেয়ার স্ক্রিন, ওটাতে করেন। শেয়ার স্ক্রিন মানে একটা আসছে, এখানে তো ব্রাউজারে দিলে ব্রাউজার যাচ্ছে, কিন্তু কোডিং দিয়ে তো কোডিং এটা যাচ্ছে না। কোডিং একটা দিবেন না তো, আপনি ফুল স্ক্রিন শেয়ার দিবেন। শেয়ারে গিয়ে প্রথম যেটা দেখাবে সবার প্রথম, ওটা করেন। এটা এখন আসছে? পারফেক্ট, এখন চলে আসছে, এটাই বলছি। হ্যাঁ, কোডে গেছেন না? এবার আমি বলছি যে বাংলাদেশে আপনি কি করেছেন, ইন্টারন্যাশনাল মেন টু, হ্যাঁ মেন টু, এখন ওখানে কি মেন টু কোথায় আছে? মেন টু কই? এই যে মেন টু, আইডি দিয়েছেন মেন টু, ঠিক আছে না? আইডি আপনি আবার দিয়েছেন মেন টু, তা যাচ্ছে না আপনার মেন টু এ? আপনার কোড তো ঠিক আছে, মেন টু এ ক্লিক করলে মেন টু তে যাচ্ছে না। ব্রাউজারে যাবো? হ্যাঁ, ব্রাউজারে যান। কিছু লড়ালড়ি করতেছে না। ও বুঝতে পেরেছি, আপনার মেন টু এ যাচ্ছে ঠিকই, হ্যাঁ, কিন্তু এটা দেখাচ্ছে না কেন জানেন? কারণ এই লেখাটা তো আপনার তো এই উইন্ডোটা তো ছোট, আপনি আপনার কোডে যান, উইন্ডোটা ছোট তো ওই জন্য আপনার ওখানে নিয়ে যাচ্ছে না। আপনি ওই যে মেন টু যেটা, ওই জায়গাতে আরো টেক্সট গুলা কপি করে করে বাড়ান, টেক্সট গুলাকে একটু বড় করেন, মানে স্ক্রলিং না করলে তো ওই জায়গায় যাওয়া যাবে না। হ্যাঁ, বুঝছি বুঝছি। আপনি এই নিচের এই লেখাটাকে আরো বড় করেন, মানে যে এটা নিলাম ওটা না, ওটা পুরোটা
পুরোটা না, শুধু প্যারাগ্রাফের ভিতরে যে লেখাগুলো আছে, দা ওভারঅল নাম্বার অফ গোল, এটা না, লেখাটা শুধু লেখাটা, শুধু প্যারাগ্রাফের মধ্যে যে লেখাটা আছে, হ্যাঁ ওই লেখাটাকে কপি করে আবার এর পাশে পেস্ট করে দেন ওখানে, আবার পেস্ট করেন, আবার করেন, হ্যাঁ আবার করেন, হ্যাঁ এবার ঠিক আছে। এখন যান, মানে যদি সেকশনটা বড় না হয় তাহলে কিভাবে ওটা যাবে নিয়ে, এখন যান। হ্যাঁ ঠিক আছে, এখন আছে। ওকে পারফেক্ট, ঠিক আছে। তো যখন ওকে আপনারটা ঠিকঠাক মতো কাজ করছে, কিন্তু আমি বুঝলাম, এটা একটু আপনাকে বলে দিই। ওই যে ওপরে যখন আপনি ক্লিক করবেন তখন এই যে আপনার ইউআরএলটা উপরে লেখা আছে না, যে website.html, ওই যে হ্যাঁ দেখেন আপনার আইডিটা লেখা থাকবে, ক্লিক করেন কোন একটাতে, বাংলাদেশ কিংবা ইন্টারন্যাশনাল, দেখেন হ্যাঁ মেনে, হ্যাঁ হ্যাঁ, গেছে, তার মানে ওই জায়গাতে যাচ্ছে, ওইটা দেখে আপনি হ্যাঁ যাচ্ছে। okay? বুঝছি। ঠিক আছে, তাহলে তো হয়েছে। আপনার ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আমরা এখন একটা কাজ করি, এখন 11:15 বাজে, আপনার ব্রেকের পর আবার আমরা ফিরছি, হ্যাঁ যাদের কাজ হয়নি তারা করতে থাকেন। আমরা প্রতিদিনের মতো আজকে 25 মিনিটের এখন ব্রেক নিব, 11:20, 11:40 আবার শুরু হবে। ওকে।
স্যার বলতেছেন? হ্যাঁ আমি বলছি, বল। স্যার আমার তো এই 12টার সময় থেকে ইংরেজির উপরে একটা বিসিএস এর ক্লাস আছে, আমি একটু লিভ নিতে চাচ্ছিলাম। আচ্ছা আপনি যাবেন জি 12টার দিকে যাবেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওই 11:55 বের হব। ওকে। ওকে। স্যার আমি যেটা ঠিক করেছি এখন ওইটা ওই ঠিক হয়েছে, ওইটাকে আবার দেখাবো আপনাকে? আরো কিছু কাজ করেছেন ওখানে? না না, ওইটাই ঠিক করেছি আর কি, ওই যেটা ওই ইয়া হয় না, ওই স্ক্রিনশট করলে যেটা ওই মেইন মেনুটা সাইডে থেকে যায় ওইটা। ওকে 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 পারফেক্ট, দেখান। বলেন। এখন ঠিক হয়ে গেছে স্যার। ছোট করেন তো। ওকে, এটাও ঠিক করেছি স্যার, কমিউনিকেশন। ভেরি গুড। ওকে ঠিক আছে, এটা একটা জিনিস শিখলাম আমরা, আরো অনেক কিছু শেখানো হবে। জি স্যার, অফ করছি স্যার। ওকে অফ করেন। আর কে কি বলছিলেন? আর আমি করেছি। বিটন চাকমা আপনি দেখান তাহলে। নুরুল আমিন আপনি কালকে দেখাবেন? জি স্যার। সমস্যা নাই যদি না দেখাতে পারেন, কিন্তু এখন কথা হচ্ছে যে আপনারা, বিটন চাকমা বলছে শেয়ার স্ক্রিন এরর বলছে। এরর তো বলার কথা না, কারণ সবাই তো স্ক্রিন শেয়ার করতে পারছে, অন্য কোনো ইস্যু হতে পারে। উত্তম আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। স্যার আমি এটা করছি। ঘটনা হচ্ছে যে আমি আপনার কোনো ট্যাগগুলো থেকে কোনো কাট কপি করিনি। আমি এটা একদম ফার্স্ট টু লাস্ট করছি। আর শুধু একটা জিনিস ভুলে গেছি, যে এখানে ক্লিক করলে যে ইয়াটা আসে ওটা ভুলে গেছি স্যার। ওটা পারেননি? না স্যার পাইনি। ওকে নো প্রবলেম, কোনো সমস্যা নাই। ওটা তবে স্যার আমার একটা বিষয় আমি বলি, আমরা যারা শিখছি তারা আপনি যে ইয়াগুলো দিচ্ছেন, কোডগুলো দিচ্ছেন, ওখান থেকে যদি কপি পেস্ট করি তাহলে কিন্তু আমরা শিখতে পারবো না স্যার, আমি যতটুকু মনে করি। আমি ওটাই করি, কখনো এটা কোড দিই না। আমি কি করি যে আমি কোডটা স্ক্রিনে শেয়ার করে রাখি, ওটা দেখে দেখে আপনি লিখবেন। হ্যাঁ দেখে এটা হচ্ছে এটা আমরা নেক্সট ডে থেকে আর দিব না, ওভাবে কোডটা দিব যখন ক্লাস শেষ হবে তারপর। কারণ হচ্ছে কি আপনি আমরা আমরা মানে কাউকে ধরবেন, হয়তোবা উনি নাও বলতে পারে, হয়তোবা কেউ বলবে, এইটাই কি স্যার? হ্যাঁ সেটাই আর কি। এখন আমি অনেকগুলা বিষয় আপনাদের শেখালাম, এখন আপনাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব সবার মাঝে থেকে। আপনারা ওই যে প্রতিদিনের মতো একটা করবেন, কে পারেন উত্তরটা এটা আমাকে জানাবেন। তো এটার জন্য একজনকে একটু ভিডিও অন করতে হবে, মানে সবার নাম দেখা যাবে। একজন কেউ ভিডিও অন করেন, কার নেটের প্রবলেম কম।
ভেরি গুড। একজন ভিডিও অন করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রাফি আপনি আবার অফ করে দিয়েছেন। হ্যাঁ, তো আপনাদের মাঝে থেকে আমাকে কে বলতে পারবেন আইডি আর ক্লাস এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? কে কে বলতে পারবেন? কে কে পারবেন আইডি এবং ক্লাসের মধ্যে পার্থক্য কি? আমি পারবো, আর কে কে পারবেন? আমি বলতে পারবো। আমি পারবো। হ্যাঁ, আপনি তো পারবেন। আমি একটু দেখতে চাচ্ছি ইশারাটা কে কে পারবেন। আচ্ছা, মেহেদী হাসান। দেখি মেহেদী হাসান, আপনি তো চলে যাবেন, যাওয়ার আগে উত্তরটা বলেন তো দেখি আইডি আর ক্লাসের মধ্যে পার্থক্য কি? আইডি হচ্ছে যে কোনো একটা ইউনিক, আর ক্লাসের মাধ্যমে ক্লাস জাতীয় যা আছে সবগুলোকে সিলেক্ট করবে আর কি, বোঝাবে। আচ্ছা, আর আইডি শুধু একজনের জন্য, আর ক্লাস হচ্ছে আমরা যে কজনকে ক্লাস দেব সবাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ভেরি গুড। উত্তরটা অনেক একদম প্রায় কাছাকাছি সঠিক হয়েছে। উত্তম, আপনার কাছে কি মনে হয় যে ক্লাস আর আইডি কি? স্যার আমার কাছে মনে হয় যে ক্লাস অনেক হতে পারে বাট আইডি একটাই হবে। হ্যাঁ, ঠিকই আছে। আর এরকমই কথা সবাই বলছেন। মানে আইডি আমরা দিব যার, সেটা হবে ইউনিক। সেটা কিন্তু জি স্যার। সেম আইডি অন্য কারো ব্যবহার করতে পারবো না। কিন্তু হুম, একই ক্লাস বিভিন্ন জনকে আমরা দিতে পারি। জি স্যার। এটা ক্লাসরুমের মতোই মনে করেন, আমাদের এই ক্লাসরুম, আপনারা সবাই আছেন, আমাদের এই ক্লাসে সবাই স্টুডেন্ট, কিন্তু প্রতিটা স্টুডেন্ট আবার আলাদা আলাদা, কারণ তাদের সবার আলাদা আলাদা আইডি, এরকম টাইপের, বা প্রত্যেকের নাম আলাদা আলাদা, এরকম ভাবে আমরা বলতে পারি যে এটা ইউনিক একটা। আচ্ছা, এবার পরের একটা কোশ্চেন, এটা আমি সরাসরি একজনকে জিজ্ঞেস করছি, কারণ আমি চাচ্ছি সবাই পার্টিসিপেট করুক। সেটা হচ্ছে দিদারুল আলম রাফি, আপনি একটা প্রশ্নের উত্তর বলবেন যে আমরা যখন কোনো একটা ডিভ কিংবা কোনো একটা প্যারাগ্রাফ কিংবা কোনো একটা এইচ অন ট্যাগ, যে কারো যদি কোনো একটা আইডি ব্যবহার করি, তাহলে ওই আইডিটাকে আমরা সিএসএস এ কিভাবে কল করি? কোনো যদি আমরা একটা আইডি ব্যবহার করি তাহলে তাকে সিএসএস এ কিভাবে কল করি? উনি অফলাইনে চলে গেছে। এই উত্তরটা কে বলতে পারবেন আপনাদের মাঝে থেকে? যে যদি কোনো একটা ডিভ কিংবা কোনো একটা প্যারাগ্রাফ কোনো কিছু আমরা আইডি ব্যবহার করি, তাহলে ওই আইডি কে আমরা সিএসএস এ কিভাবে কল করি? হ্যাঁ, দুইজন হ্যান্ড রেজ করেছেন। আমি বলতেছি স্যার, এটা হচ্ছে আইডিটা ইউজ করতে হবে হ্যাশট্যাগ দিয়ে, হ্যাশ মানে আইডি যদি আমি ধরেন D1 নেই তাহলে হ্যাশ D1। ভেরি গুড, উত্তরটা সঠিক হয়েছে, কিন্তু আমি এটা রিমন তালুকদারের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম। আচ্ছা রিমন, আপনি এটা আমাকে বলেন যে যদি ক্লাস ব্যবহার করি তাহলে ক্লাসকে কিভাবে আমরা সিএসএস এ কল করি? ক্লাসকে আমরা ডট দিয়ে করব। ডট দিয়ে কল করি। জি জি জি। ভেরি গুড, উত্তর একদম সঠিক হয়েছে। এবার পরের আরেকটি প্রশ্ন, এই প্রশ্নটা দেখি আপনারা কেউ পারেন কিনা। যে আমরা এইচটিএমএল এ বলছিলাম যে দুইটা ভাগ, একটা ভাগ হচ্ছে হেডার সেকশন আর একটা ভাগ হচ্ছে বডি পার্ট, এই দুইটা পার্ট। আমরা যদি কোনো ইন্টারনাল সিএসএস, যে সিএসএস টা স্ক্রিপ্ট টু স্ক্রিপ্ট ট্যাগের মাঝে লিখছি, ওই সিএসএস টা আমরা এইচটিএমএল এর কোন অংশে লিখি? স্ক্রিপ্ট টু স্ক্রিপ্ট ট্যাগটা আমরা এইচটিএমএল এর কোন অংশে লিখি? হ্যাঁ, মোহাম্মদ মাইনুদ্দিন, আপনি বলেন তো। প্রশ্নটা আবার একটু বলেন তো। সিএসএস যে আমরা ব্যবহার করছি না, হ্যাঁ, এটা আমরা হ্যাশট্যাগে লিখি। হেভি, একদম সঠিক হয়েছে, উত্তর সঠিক। আমরা হেডের মধ্যে লিখছি, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। মাঝে আমরা এবার পরের একটি প্রশ্ন করতে যাচ্ছি আপনাদেরকে। আপনারা আমাকে কেউ একজন বলবেন যে আমরা এইচটিএমএল এর কিভাবে একটা ইমেজ ব্যবহার করি কোন ট্যাগের মাধ্যমে? ইমেজ বলতে পারবেন? ইমেজ আমরা কোন ট্যাগ? ইমেজ ব্যবহার করার জন্য আইএমজি ট্যাগ যেটা, ওটা নিয়ে আর কি। হ্যাঁ, এটা তো আপনাকে আমি উত্তর বলতে বলিনি, আপনি আর সবাইকে সুযোগ দেন একটু। মোহাম্মদ মাইনুদ্দিন, অন্য কারো কাছে। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, মানে সবাই যেন পার্টিসিপেট করে আর কি। আশরাফ উদ্দিন যিনি, উনি আমাকে বলেন, আশরাফ উদ্দিন, আমরা ইমেজ নেওয়ার সময় কোন ট্যাগ ব্যবহার করি? ইমেজ নেওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করি? মনে হয় নেটওয়ার্কের প্রবলেম নাকি? হ্যাঁ হ্যাঁ, আশরাফ উদ্দিন শুনতে পাচ্ছি, বলেন। নেক্সট একটা ইউজ করি স্যার।
ইমেজ ট্যাগ। আচ্ছা, ইমেজের লোকেশনটা কোনটার মাধ্যমে লিখি? ইমেজ কোন জায়গা, ইমেজের লোকেশনটা বা ইমেজের নামটা কিভাবে আমরা দিই? কারপর ইমেজের নামটা স্যার, ইমেজের যে নামটা থাকে, লোকেশন যেটা থাকে স্যার ফাইলের মধ্যে, বা ইমেজের যে রিনেমটা থাকে ওইটা। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ। ওকে, পারফেক্ট। তাহলে আমরা এখন আরো কয়েকটা হ্যালো হ্যাঁ বলেন। হ্যাঁ, কে কে কি বলছেন বলেন। স্যার ইমেলে ইমেজের ডিটেলস যেটা আছে ওটার মাধ্যমে স্যার, কিন্তু এটা পিএনজি ফরম্যাট হয়, পিএনজি তার আগে যে নামটা থাকে, যেমন ইমেজ 1, ইমেজ 2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনার উত্তর সঠিক হয়েছে। স্যার আমি কি লিড নিতে পারি? আপনি কে? স্যার আমি আশরাফ বলছি। আপনি তো নিতে পারবেন না, আপনার কি কাজ? স্যার এক জায়গায় যাব। এভাবে ক্লাসে আপনারা যদি সবাই ছুটি নিতে চান, 4 ঘন্টা তো থাকার আমাদের নিয়ম। খুব ইমার্জেন্সি হলে আপনি যান, ঠিক আছে, খুব ইমার্জেন্সি হলে যান, তবে চেষ্টা করবেন 4 ঘন্টাই থাকার। যারা 4 ঘন্টা থাকবেন তাদেরকেই কিন্তু পূর্ণাঙ্গ ক্লাস করছেন বলে বিবেচনা করা হবে। আচ্ছা আশরাফুদ্দিন, আপনি 1 মিনিট দাঁড়ান, আমি একটু ওই যে এইটা করে নিই, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। আমার আপনি মিস চলে যাবেন, দাঁড়ান। স্যার আমি আসি, সমস্যা নেই স্যার, ওখানে যখন কাজ যাব তখন লিড নিব। ওকে ওকে, জানিয়ে রাখুন। তাহলে ঠিক আছে। কিন্তু আশরাফুদ্দিন, আপনার নামটা কিন্তু আমাদের এনে এন্ট্রি করা হয়নি। আমি একটু দেখি কে কে আছে, যারা আছে নতুন তাদের নামটা। আরিফুল্লাহ, আপনি তো আছেন না আজকে? হ্যাঁ আছে। তারপর হচ্ছে বিটন চাকমা, রাফি আপনিও আছেন। উত্তম কুমারকে তো আমি পেয়েছি আজকেও। সজীব চৌধুরী কি আজকে ছিল ক্লাসে? সজীব। তারপর হচ্ছে কবিরউদ্দিন সজীব, জি স্যার। তারপর রিমন। হ্যাঁ, কে আপনি? সজীব চৌধুরী আছেন। ও আজকে কথা বলেননি তো, ওই জন্য আপনাকে বুঝতে পারিনি। তারপর হচ্ছে এমডি মাইনুদ্দিন, আপনি আছেন। তারপর রিপন নাথ, আপনাকেও দেখতে পেয়েছি। তারপর হচ্ছে মেহেদি হাসানকেও পেয়েছি। তারপর হচ্ছে জুয়েল আহমেদ, আর এই প্রাবণ চাকমা কি আজকে ছিল? কেউ বলতে পারবেন? আসছিল, চলে গেছে আবার। ও আসছিল না, তাহলে ওকে প্রেজেন্ট দিয়ে দিলাম। আর আরেকজনকে আজকে দেখলাম, আশরাফ উদ্দিন, না আপনি আমি আজকে নেবো স্যার, আমি প্রথম ক্লাস থেকে আছি স্যার। হ্যাঁ, তো আপনার নাম উঠেনি তো, ওই জন্য আমি নামটা লিখে ফেলছি, এই জন্যই তো আপনাকে বলছি। এইচটা হবে না স্যার, এইচটা হবে না, এইচ। আমার নামটা কই? নুরুল আমিন। কি আপনার নাম কি? নুরুল আমিন। হ্যাঁ, আপনার নামটা নাই, ওটা তো লিখতে হবে নিউ আর ইউএল নুরুল এম নুরুল আমিন। হ্যাঁ, আশরাফুদ্দিন, আপনার ফোন নাম্বারটা 0179396 শুনতে তো পায় না। কি হবে স্যার? 983 18 47 47 55। আপনি কি প্রতিটা ক্লাসই করেছেন? স্যার কালকে আসছিলাম, আবার চলে গেছি স্যার। আচ্ছা, আপনাকে দিয়ে দিলাম প্রেজেন্ট, আর মিস করবেন না ক্লাস, ঠিক আছে? আর নুরুল আমিন, আপনি কি প্রথম ক্লাসে ছিলেন, তারপর কোনো ক্লাস নিয়েছেন? না না, আর ক্লাস মিস হয়নি। মানে আপনি একটা ক্লাস মিস, আপনার 4 তারিখের ক্লাসটা মিস হয়েছিল।
নুরুল আমিন, আপনার ফোন নাম্বার 01 স্যার চ্যাটে দিছি স্যার, দেখেন 013 দাঁড়ান chat করে নিই। তাহলে আর কেউ কি মিসিং আছেন? কারণ আমি অনেকের নাম পাই না। আর কেউ কি মিসিং? সবাই আবার নতুন করে এখন তো সবাই আবার অ্যাক্টিভ হয়ে যান। সেজন্য আমরা প্রথমে স্ক্রিনটা শেয়ার দিলাম, দেওয়ার পর এখানে ব্রাউজার ওপেন করুন। তো আমরা দেখতে পাচ্ছি এমন একটা অবস্থা আছে। এটা আরেকটা প্রজেক্টটা, কোনো ব্যাপার না, এগুলো তো সবই আপনারা জানেন। তো আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা চাইলে কিন্তু একটা অনলাইন থেকে ধরেন ইমেজ ব্যবহার করতে পারি। এখানে যে ইমেজগুলো আছে না, আমরা চাইলে কোনো একটা অনলাইন থেকে নেয়া ইমেজও ব্যবহার করতে পারি, সেই জিনিসটা দেখাবো। এখান থেকে ইউআরএল পাওয়া যাচ্ছে না, আমি ইউআরএল একটা ব্যবস্থা করে দিচ্ছি। এই তো আমরা চাইলে এই অনলাইন থেকে ইমেজ ব্যবহার করতে পারি, তাও সেটা কিভাবে এটা এখন দেখাবো। সেটার জন্য আমরা যেটা করব, ধরেন আমি এই যে এই সেকশনটাতে একটা এই হেডের নিচে একটা ইমেজ নিতে চাচ্ছি। তো আমরা জানি ইমেজ নেওয়ার জন্য কি লিখতে হয়, আইএমজি ট্যাগ, তারপর এসআরসির জায়গাতে এই ইউআরএলটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, যে ইমেজটা আপনি নিতে চাচ্ছেন, হাইট ওয়াইট দিলাম না, আমি রিলোড দিলাম, দেখেন এই যে ইমেজটা চলে আসছে। তো আপনি চাইলে কোন একটা ওয়েবসাইট থেকেও ইমেজ নিতে পারেন, আবার চাইলে আপনি লোকাল থেকেও ইমেজ নিতে পারেন। হ্যাঁ, বলেন। এই ক্ষেত্রে তো স্যার কপিরাইট করার ক্লেম করার সুযোগ থাকে সাইটগুলো। আপনাকে এটা মানে জাস্ট দেখালাম যে ইমেজ কিভাবে ব্যবহার করতে হয়। কপিরাইটের হিসেব নিকেশ পরের, কপিরাইটের হিসেব পরের, ঠিক আছে। কপিরাইট বা কোনটার কারণে কপিরাইট হবে, কোনটার কারণে হবে না, এই বিষয়গুলো নিয়ে আমরা যখন ডিসকাস করব, এখন তো আমরা শিখছি, ওগুলো আমাদের পরের হিসেব। যে একটা সাইটে কোন কোন বিষয় ব্যবহার করা যায় না, কোনগুলো যায়, এগুলো নিয়ে আমরা আপনাদেরকে অনেক কিছু বিষয় আদি বলে দিব শেষের দিকে, ঠিক আছে। এখন আমি যেটা শেখাচ্ছি সেটা হলো প্র্যাকটিস করছি যে কিভাবে আমরা একটা ইমেজ নিতে পারি, ঠিক আছে। স্যার আমাকে একটু হেল্প করতে হবে, সেটা হচ্ছে যে স্যার আমি যে আমার যে HTML টা সেভ করেছি সেটা আমার ডেস্কটপে থাকে, তারপরে আমি যখন ওই HTML টা ওপেন করি তখন যে কাজটা করছি মানে ওপেনিং ব্রাউজারে যেটা শো করে মানে ওটা শো করে, কিন্তু আমার এই যে ট্যাগগুলোতে আমি ইয়ে করতে পারি না, ওইটা ওখানে ইয়ে করার জন্য কোথায় যেতে হবে? কিগুলা বুঝতে পারলাম না স্যার, একটু শেয়ার করি আপনাকে স্ক্রিনটা। আমারটা অফ করতে হবে, করেন। স্যার যেমন স্যার এই যে এই ইয়েটা আমার সেভ আছে স্যার, যেমন এটা সেভ আছে, কিন্তু আমি যে কাজগুলো করছি সেই কাজগুলো আমি কোথায় পাবো? মানে ওই ইয়েটা যেই এই যে এখানে যে কাজগুলো করছি সাবলাইমে, ও কোডগুলা হ্যাঁ কোডগুলো, জি স্যার। এইটার উপর রাইট বাটন ক্লিক করেন, এই যে এটার উপরে রাইট বাটন, হ্যাঁ, দেন ওপেন উইথ, দেন এখানে গিয়ে সাবলাইমে ওপেন করেন, এখানে চুজ অ্যানাদার অ্যাপ, দেন সাবলাইমটাকে সিলেক্ট করেন, দেন খুঁজে নিয়ে আসেন মোর অ্যাপস থেকে যান, দেন সাবলাইমটা খুঁজে বের করেন। আসছে না পিসি থেকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এভাবে ওপেন করতে হবে। তো এখন কথা হচ্ছে যে আসলে আমরা তো মূল ফরম্যাটটা এখন আপনাদের শেখাচ্ছি না, মেইনলি কি করতে হয় জানেন, কাজ করতে হয় যে ধরেন প্রতিটা কাজ করার জন্য আপনাকে করতে হবে, প্রতিটা কাজ করার জন্য আপনাকে একটা করে ফোল্ডার বানাতে হবে। হ্যাঁ, আমাদের কোনো একটা প্রজেক্ট মানে ওয়েবসাইট বানানোর এটা হচ্ছে মূল শর্ত। মানে আমরা এখনো তো আপনাদের লোকাল হোস্ট বাকি এগুলো কি এই জিনিসগুলো আপনাদের শেখায়নি, কিন্তু আমরা কয়েকদিন পর থেকে এগুলো শিখবো যে কোন একটা প্রজেক্ট নিয়ে আপনি কাজ করার কথা।
তখন কিন্তু ওই প্রজেক্টটা আপনাকে একটা ফোল্ডারের মধ্যে বানাতে হবে। এমন না যে আপনি যে কোনো ডেস্কটপে রেখে দিবেন ফাইল, এটা করা যাবে না। আপনাকে আগে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তারপর আপনার প্রজেক্টের নাম দিলেন যে ফার্স্ট প্রজেক্ট, বা আপনি প্রজেক্টের নাম দিলেন যে ই কমার্স, আপনি আপনার প্রজেক্টের নাম দিলেন যে ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো দিয়ে এই প্রজেক্টের নামটা যে ফোল্ডারের মধ্যে গিয়ে ওই ফোল্ডারের মধ্যে কাজগুলো করতে হবে আপনাকে। হ্যাঁ, এমন না যে আপনি চাইলেন আপনি যেখানে সেখানে কাজ করবেন একটা করে ফাইল নিয়ে, এটা করা যাবে না। মানে ওইটা হচ্ছে শর্ত ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে। তো ওই জিনিসগুলো আমরা আপনাদেরকে বলবো। তো এখন যে জিনিসটা দেখালাম সেটা হলো কোনো একটা সাইট থেকেও আমরা ইমেজ এনে ব্যবহার করতে পারি, এই জিনিসটা বললাম। এবার আমি আরো কিছু টপিক দেখাবো আপনাদের। সে টপিকগুলো হচ্ছে কি যে আমরা যে আপনাদের যেখান থেকে শিখতে বলেছি HTML W3 স্কুলে যাব, যাওয়ার পর এখানে গিয়ে আমরা অলরেডি এই অনেকগুলো বিষয় কভার করে ফেলেছি। কিছু কিছু বিষয় আপনারা নিজেরা একটু স্টাডি করবেন। হ্যাঁ, এটা নিজেরা একটু স্টাডি করবেন। তো এখন আমরা আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে কোনো একটা সাইটের ক্ষেত্রে আমাদের ফুটার বলে একটা বিষয় তাও আছে কিন্তু। হ্যাঁ, ফুটার মানে কি, যে নিচে যে ওয়েবসাইটের, ধরেন একটা ওয়েবসাইট, তার একেবারে নিচের এই অংশটা, এই যে নিচের এই অংশটাকে ফুটার বলা হয়। তো HTML এ ফুটার বলে একটা ট্যাগ তাও আছে। হ্যাঁ, তো ধরেন এই যে এই সাইটটার আমরা বডির ঠিক ওপরে একটা ট্যাগ ব্যবহার করতে পারি, সেটার নাম হচ্ছে ফুটার, FOOTER, ফুটার। এই ফুটার ট্যাগটার মধ্যে আমরা আবার CSS বা অন্যান্য কিছু অ্যাড করতে পারি। যেমন লেখা থাকে না কোন একটা সাইটে যে @copyright বা এগুলো কথা লেখা থাকে, কপিরাইট এই ধরেন লেখা আছে যে KHAG খাগড়াছড়ি, তারপর আমি বললাম WAD, এই কথাটা লিখলাম ফুটারে। এখন যদি আমার এই সাইটে আমরা যাই আবার রিলোড দিই, তো দেখবেন এই নিচে একটা কথা লেখা আছে যে কপিরাইট ফুটার। তো এই জিনিসটা নিয়ে আপনি অনেক কিছুই কাজ করতে পারেন। যেমন ধরেন এখানে কপিরাইট লেখার পর আবার অনেকে এভাবে লিখে দেয় যে একটা বিআর ট্যাগ দিয়ে, মানে এখানে ধরেন BRR নিলেন, এখানে আপনি বললেন যে ইমেল, একটা এখানে মেল দিয়ে দিলেন, @gmail, তাহলে এখানে দেখবেন যে একটা নিচের লাইনে একটা ইমেলও আছে এখানে। আপনি চাইলে এই লেখাটাকে সেন্টারও করতে পারবেন। সেন্টারে করার জন্য এই ফুটারের মধ্যে গিয়ে কিছুই করতে হবে না, স্টাইল দিবেন, স্টাইল দিয়ে টেক্সটাইল লাইন, এটা তো আপনারা এখন মুখস্থ হয়ে গেছে সবার, টেক্সটাইল লাইন সেন্টার। টেক্সটাইল লাইন সেন্টারের কাজ হলো লেখাটাকে সেন্টারে করে দেওয়া। তো এখানে লেখাটা সেন্টারে হয়ে গেল। হ্যাঁ, এখন যদি আপনি চান তাহলে একটা কাজও করতে পারেন যে নিচের সেকশনটার একটা আলাদা কালার দিবেন। তাহলে আপনি জাস্ট এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, আপনি এখানে হ্যাশ দিয়ে 33 পুরো অংশটার কালারটা হয়ে গেল। হ্যাঁ, আর আপনি যদি চান তাহলে আপনি এই টেক্সটের কালারটা আবার চেঞ্জ করে দিতে পারেন। টেক্সটের কালার চেঞ্জ করার জন্য আপনাকে লিখতে হবে কালার দেন হোয়াইট কালার, তাহলে নিচের লেখাটা এখন সাদা রঙের হয়ে যাবে। যেহেতু এটা লিখে এটা একদম ঘিসে ঘিসে আছে, তো আপনি একটা চাইলে এখানে একটা প্যাডিং অ্যাড করে দিতে পারেন, তাহলে লেখাটা আর ঘিসে ঘিসে থাকবে না। প্যাডিং অ্যাড করে আপনি এখানে বলে দিলেন 10 পিক্সেল, সব দিক থেকে ছেড়ে ছেড়ে থাকবে, তাহলে দেখবেন যে লেখাটা একটু সুন্দর হয়ে ফাঁকা হয়ে গেছে, উপর থেকে নিচ থেকে সব দিক থেকে ছেড়ে ফাঁকা হয়ে গেছে। মার্জিন দেওয়ার পর লিখতে হবে মার্জিন টপ, বললেন মার্জিন টপ আপনি ধরেন 100 পিক্সেল, তাহলে দেখবেন আপনার এখানে উপরে জায়গা বেশি ছেড়ে রাখবে। কোনটা থেকে, যে উপরের যে, মানে মার্জিনটা হয় উপরেরটার সাথে সম্পর্কিত, আর প্যাডিংটা হয় নিজের সাথে নিজের সম্পর্কিত। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা CSS যখন শেখাবো তখন আরো ক্লিয়ার করব। তো মার্জিন হলো নিজের সাথে সম্পর্কিত না, মার্জিন হলো অন্যজনের সাথে সম্পর্ক, মানে উপরের যে ডিভ থাকবে তার সাথে সম্পর্ক, আর প্যাডিং হলো নিজের সাথে নিজের সম্পর্ক। ঠিক আছে, নিজের সাথে নিজের সম্পর্ক। সো এখানে এটা করে দিলাম, এই যে এখানে এটা হয়ে গেল। এখন আপনি চাইলে এখানে নিচে আবার অনেকগুলা ভাগও করতে পারেন, চাইলে এখানে বিভিন্ন ডিপ নিয়ে অনেকে এমন ধরেন এই ডিজাইনটাই আপনি করবেন কথা যে এরকম করে একটা থাকবে অপশন, এরকম একটা অপশন, এরকম একটা অপশন, এরকম একটা আলাদা অপশন, এরকম ধরেন আপনি চাইছেন যে এখানে আপনি নিচের ফুটার অংশে 4টা ভাগ থাকবে, তো আপনি চাইলে এখানে 4টা ভাগও করতে পারেন। এই জায়গাটাতে 4টা ভাগটা কিভাবে করবেন, এগুলো জাস্ট আপনাদের এমনি জাস্ট নলেজ বাড়ানোর জন্য জিনিসগুলো বলছি আমি। হ্যাঁ, যে আপনি চাইলে ওখানে 4টা ভাগও করতে পারেন। কিভাবে ভাগ করবেন,
ধরেন কথার কথা যে এই কথাটুক আপনি এখন এখান থেকে কাট করেন, তাহলে আপনি কি করবেন, এইখানে গিয়ে একটা ডিভ নেবেন, এর মাঝেও আবার ডিভ নিতে পারবেন কোনো সমস্যা ছাড়া। তো ডিভ নিলেন, ডিভ নিয়ে আপনি এখানে বললেন যে ডিভটা নিলেন সেই ডিভটার ক্ষেত্রে স্টাইল দিলেন, স্টাইল দিয়ে আপনি বললেন যে এটার হচ্ছে ওয়াইড হচ্ছে 25 কত পার্সেন্ট, মানে আপনাকে প্রথমে একটা প্যারেন্ট ডিভ নিতে হবে। তাহলে প্রথম প্যারেন্ট ডিভটার ক্ষেত্রে বলবেন আপনি 100%, 100% দিয়ে দিবেন। প্রথমে প্যারেন্ট ডিভের ওয়াইড হচ্ছে 100%, 100% দিলে এখন তারপর আপনি যদি মনে করেন যে 100% দেওয়ার পর এটার মাঝে আর একটা ডিভ নেবেন। এখন ডিভ, তাহলে আমরা এখানে একটু এটাকে ইন্টার দিয়ে দিই, তাহলে দেখতে বোঝা যাবে। এটাকে আবার ইন্টার দিয়ে দিই, মানে এটা তার প্যারেন্ট আর এটা হচ্ছে তার মাঝে, ঠিক আছে। এখন এই যে ডিভটা নিলেন এই ডিভের ক্ষেত্রে আপনি স্টাইল অ্যাড করবেন, স্টাইল অ্যাড করে বলবেন ওয়াইড কতটুকু 25%। আমরা এটা একটু চেক করার জন্য এখানে জাস্ট এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব আর এটা দেখার জন্য যে জিনিসটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তাহলে এখানে যাব, তারপর এখন রিলোড দিব, দেখবো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো আমাদের এই ফুটারের মধ্যে ডিপটা দেখাচ্ছে না। কারণ কি, সেটা শুধু আমি ওয়াইড দিয়েছি 25%, কিন্তু হাইট কোনো দিই। এখানে একটা হাইট দিয়ে দিই, হাইট মনে করেন বললাম 100 পিক্সেল। তাহলে এখানে চলে আসছে এই যে একটা ডিপ, ওকে, একটা ডিপ চলে আসছে। সো আমরা চাইলে এখন এইরকম ডিপ কয়বার নিতে পারি? স্যার এটা মানে ডিবের ভিতরেই করতে হবে না কাজটা? হ্যাঁ 100% ডিপের ভিতর করতে হবে। তো এখানে আমরা এখন 4টা ভাগ করতে চাচ্ছি। সো এখানে গেলাম, গিয়ে আরেকটা 25%, আরেকটা 25%, এবং আরেকটা 25%, 4টা ডিপ নিলাম। 4টা ডিপ নিলাম, নেওয়ার পর এখন রিলোড দেবো, কাজটা ঠিক মতো হবে না কারণ এর নিচে নিচে চলে আসছে। এটার পিছনে কারণ কি, কারণ হচ্ছে যে আমরা ওই প্রথম ডিপের ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, কারণ যে প্যারেন্ট ডিপ সেই প্যারেন্ট ডিপ যেন এই ডিপ গুলাকে ভেতরে নিতে পারে। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের প্যারেন্ট ডিপটাতে এখানে গিয়ে একটা কাজ করতে হবে, সেটা হবে যে ডিসপ্লেটাকে ফ্লেক্সিবল করে দিতে হবে। দেন রিলোড দেবেন, পাশাপাশি চলে আসছে কিন্তু কোনোটার মাঝে কোনো গ্যাপ নাই, ঠিক আছে। এই গ্যাপটা বাড়ানোর জন্য একটা কাজ এখন করতে হবে, সেটা কি বলেন তো? সেটা হচ্ছে এটা তো আমরা দিয়ে দিয়েছি 25, মানে তাহলে তো পূরণ হয়ে যাচ্ছে। একটু করে গ্যাপ করার জন্য এটাকে একটু 20 মানে 5% করে বাদ দিচ্ছি, সবার জন্য 5% করে বাদ দিই, 5% করে বাদ দিই। হ্যাঁ, এবার 5% বাদ দিয়ে এবার আমরা যেটা করব, সবার মাঝে একটা করে আমরা অর্ডার প্যাডিং দিয়ে দেব, প্যাডিং প্যাডিং, অথবা আমরা মার্জিন লেফট করতে পারি, ঠিক আছে। মার্জিন লেফট করলে একজন আরেকজন থেকে মার্জিন লেফটে ছেড়ে দেবে। তাহলে আমরা 2 নাম্বার যেটা আছে সেটার ক্ষেত্রে এখানে গিয়ে বলছি যে মার্জিন লেফট 5 পিক্সেল, মার্জিন লেফট 5 পিক্সেল, এই যে দেখেন 5 পিক্সেল ছেড়ে দিয়েছি। এখন আমাদের, বা এখানে আপনি 5 না দিয়ে আপনি 10ও দিতে পারেন, কোনো ঝামেলা করবেন। তাহলে এই মার্জিন লেফটটা আমাদের কার কার জন্য লাগবে, তারপরে যারা যারা আছে তাদের জন্য, এর জন্য লাগবে আর আমার এর জন্য। দেন এখন আমি রিলোড যদি দিই, দেখেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু একটা কথা হচ্ছে কি, যে এখানে মার্জিন লেফট দিলাম, বাট আমাদের এটা 20% বলেছিলাম, তো ওই জন্য একটু করে জায়গাটা বাকি থেকে গেছে। এখন ওই জায়গাটা পূরণ করার জন্য 25 25 25 25 বাড়িয়ে দিই, গ্যাপটা পূরণ হয়ে গেছে, গ্যাপটা পূরণ হয়ে গেছে। এখন দেখেন আমরা চাইলে এই ফুটারটাতে এইরকম একটা অবস্থা বানাতে পারি। হ্যাঁ, মনে করেন টপ টিউটোরিয়ালটা থাকবে প্রথমে, তাহলে আমরা আমাদের এই ডিভের ক্ষেত্রে কি করব বলেন তো, যেটা হচ্ছে আমাদের প্রথম ডিভটার জন্য আমি বলছি যে একটা, এখানে আমরা একটা ট্যাগ নেব যে এইচ সবচেয়ে বড় হচ্ছে H1, হ্যাঁ, আর সবচেয়ে তারপরে ছোটগুলা এরা, ঠিক আছে, H3, আমি H3 নিলাম। তাহলে দেখেন এখানে H3 আমার লেখা কই গেল, এটা কি নিয়েছি, এটা 25%,
H3 কি কথা ব্যবহার করেছিলাম ক্লাস? স্যার সেভ করছেন? একটা ছোট্ট এখানে একটা জিনিসের একটা আমরা স্টাইল অ্যাড করে এটা টেক্সটের কালারটা ব্ল্যাক করি। এই যে চলে আসছে টপ টিউটোরিয়াল, ঠিক আছে, টপ টিউটোরিয়ালস। তো এখন এই একইভাবে প্রতিটার জন্য আমাদের একটা করে হেডিং থাকবে। তো এটা দেখছি একটু বড়ই মনে হচ্ছে আমার, আর একটু ছোট করি, H4টা দিই, H4 ট্যাগ ব্যবহার করি, H4টা আর একটু ছোট। তো সেই ক্ষেত্রে আমরা এখন প্রতিটা ডিবে গিয়ে H4 এটা দিয়ে দিলাম, পরের ডিবে ওটা দিয়ে দিলাম, তারপরের ডিবে এটা দিয়ে দিলাম। আর এখন আমরা যদি কথাগুলো এখান থেকে কপি করে নিই, টপ রেফারেন্স, তাহলে আমাদের একটা কথা চেঞ্জ করতে হবে শুধু, রেফারেন্স, তাহলে এখানে রেফারেন্স, তারপরে হচ্ছে এক্সাম্পল, তারপরে হচ্ছে এক্সাম্পলস, তারপরে হচ্ছে সার্টিফিকেটস। এখানে গিয়ে লিখবো সার্টিফিকেটস। তাহলে আমাদের তিনটার জন্য তিনটা ফুটারে তিনটা ডিপ তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখন আপনারা বাকি অংশগুলো ইচ্ছা করলে করে ফেলতে পারবেন ঠিকঠাক মতো, এভাবেই। তো এভাবেই আমরা একটা ওয়েবসাইটের ডিজাইনগুলো করি। এখানে কিন্তু কোনো ঝামেলা ছাড়া এটা কাজ করবে, কারণ এটা পার্সেন্টেজ দিয়ে করেছি। তো দেখেন যত ছোট করবেন ওটা ছোট হয়ে যাবে পার্সেন্টেজের কারণে, কোনো ঝামেলা করবে। সো এটাই হচ্ছে ব্যাপার। তো এতটুকু দেখাচ্ছিল। আমরা আগামী দিন আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা ফর্ম বানাতে হয়, আর আপনাদের ফর্ম শেখাবো। মানে ওই যে আমরা যে করি না, ধরেন রেজিস্ট্রেশন করলাম, রেজিস্ট্রেশন করার জন্য আমরা একটা ফর্ম ফিল আপ করি, ওই ফর্মের কাজগুলো আমরা দেখাবো আপনাদেরকে আগামী দিন। তো এখন আপনারা যেটা করবেন সেটা হলো যে আপনারা সবাই একটা ফুটার ট্যাগ নিয়ে সুন্দর মতো একটা ফুটার ডিজাইন করবেন। হ্যাঁ, তো এই জন্য যেটা করবেন, আপনি এখানে দেখেন FOOTER, ফুটার দিয়ে লিখবেন HTML। এটা লিখলে এখানে দেখবেন HTML এ ফুটার ট্যাগ দিয়ে অনেক সুন্দর এক্সাম্পল দেয়া আছে। এই এক্সাম্পল গুলো দেখবেন, দেখে একটু সুন্দর ডিজাইনের একটা ফুটার বানাবেন, এরকম করে একটা ফুটার। তো সবাই এই ফুটারের কাজটা করে ফেলেন। সবাই ফুটারের কাজটা করেন, নিজেদের যে সাইটটা বানিয়েছিলেন আপনারা অলরেডি, ওইটার নিচেই ফুটারটা অ্যাড করুন। নতুন করে ফাইল নেওয়ার দরকার নাই, পূর্বের ফাইলের মধ্যেই শুধু ফুটার ট্যাগটা অ্যাড করে এই ফুটারের কাজটা ডিজাইনটা করেন। হ্যাঁ, নতুন কোনো ফাইল নেওয়ার দরকার নাই, পূর্বের ফাইলেই করেন।